আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে উদ্ভাসের এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামের আজকের গণিত লেকচারে। তো মূলত এই ক্লাসটা হচ্ছে গিয়ে অধ্যায় 3-এর দ্বিতীয় লেকচার। এর আগের লেকচারে আমরা মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত হচ্ছে কিছু গাণিতিক সমস্যা দেখেছিলাম। আগের ক্লাসটাতেও আমি আপনাদের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ আগাম 60 মিনিটস আমি থাকবো আপনাদের সাথে। নাম হচ্ছে গিয়ে আব্দুল আজিজ। পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ইন্টার পাস করেছি হচ্ছে 2015 সালে। উদ্ভাসের বর্তমানে সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এর আগে লেকচারে তো দুইটা টাইপ কভার করেছিলাম আমরা। এই লেকচারে মূলত হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও হচ্ছে প্রয়োগ। এই দুইটা টাইপ হচ্ছে আমরা কভার করব। এর মধ্যে প্রথম টাইপটা থেকে আপনি প্রায় দেখবেন 90% কেসেই হচ্ছে বোর্ডে হয় সৃজনশীলে ক নাম্বারের প্রশ্ন থাকে, না হয় হচ্ছে গিয়ে আপনার বহু নির্বাচনীতে প্রশ্ন থাকে। ঠিক আছে। আর টাইপ ফোরটাতে গত 5-6 বছরে কোনো সৃজনশীল সেভাবে করে দেখা যায় নাই। আপনার এমসিকিউতে হচ্ছে গিয়ে এই টাইপ ফোর থেকে বিভিন্ন ধরনের ম্যাথ ট্যাথ থেকে থাকে, কোনো ইজি চেয়ে সহজ ম্যাথ থেকে থেকে থাকে। তো আমরা ওইগুলো একটু কভার করবো আর কি। তো মোটামুটি এই লেকচারটা যখন শেষ হবে, আপনি এই উৎপাদক বিশ্লেষণ এবং এই টাইপ ফোর, যেটা বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, এই দুইটা টাইপ থেকে বোর্ডে যে কোশ্চেন গুলো আছে ওইটা সম্পর্কে একটা প্রপার ওভারভিউ ইনশাল্লাহ এই লেকচার শেষে আপনি পেয়ে যাবেন। তো কালক্ষেপণ না করে চলুন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। প্রথমে আসেন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ এখানে বিভিন্ন ধরনের টাইপ দেখতে পাচ্ছেন, যে আপনার বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। এখানে সব মিলে হচ্ছে কয়টা, আম, চারটার মতো টাইপ বলা যায় আর কি। টাইপ যদি ভাগ করি আমি চারটার মতো টাইপ, একটা কি এটা একটা কেস নর্মাল উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ পূর্ণবর্গ আকারে থাকতে পারে। এটা সাধারণত এখন আর থাকে না, এটা একবারে যখন আপনারা ছোট ছিলেন, 6-7-এ ছিলেন, তখন হচ্ছে কি এই টাইপটা ছিল। এখন সাধারণত এত সহজ দিয়ে দেয় না যে x² + 4x + 4 এটাকে উৎপাদক বিশ্লেষণ করে, এখন সাধারণত এরকম দেয় না। তো এটা কি, এটা বেসিক্যালি পূর্ণবর্গ আকারে হচ্ছে আমরা ভেঙে নিব। উদাহরণটা আপনি দেখতে পাচ্ছেন, দেখি আপনি বুঝে যাওয়ার কথা আর কি। আমরা একটু লাল কালি নেই। আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তরূপে। এইটা খুবই কমন একটা টাইপ, এটা প্রায় সময় হচ্ছে এই কোশ্চেনটা দেখা যায়, প্রায় সময় কোশ্চেনটা দেখা যায়। এখন আপনি বলতে পারেন ভাই কোশ্চেন বললো কি আর দিল কি, না ভাই বলছে যেটা দিছো সেটা, এটাকে একটু বানাই নিতে হবে আর কি। এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, a² মাইনাসটা কমন নিলে এখানে আসে b² - 2b প্লাস হচ্ছে 1। আর এখানে একটু এই সাইডে নিয়ে যাই। আর এখানে হচ্ছে গিয়ে a² মাইনাস, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে b - 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, a + b - 1 ইন্টু হচ্ছে a - b+1। জাস্ট আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে দুইটা স্কোয়ারে নিয়ে যাবো। এই যে দেখেন এখানে দুইটা স্কোয়ার নিয়ে গেছে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে b - 1 হোল স্কোয়ার। নিয়ে যাওয়ার পর a + b * a - b সূত্র। ঠিক আছে। এইখানে বেশ কয়েকটা অঙ্ক আমরা হচ্ছে আজকে এভাবে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু মাথায় রেখেন যে দুইটা বর্গ অন্তরূপে আমরা হচ্ছে মাঝে মাঝে উৎপাদক বিশ্লেষণ করে থাকি। পরেরটা কি, সরল মধ্যপদ বিভক্তিকরণ। এটা বললে অনেকে বুঝে না, বুঝছেন, অনেকে আমরা জাতিগতভাবে একটু ইংলিশ পছন্দ করি, তো তো অনেকে এটা বুঝে না। আবার মিডল টার্ম ব্রেকডাউন বলে, হ্যাঁ ভাই এটাই, যে এটা ভালো চলতেছে মিডল টার্ম ব্রেকডাউন, এটা বোঝা যায়। তো ওইটা যে কথা মধ্যপদ উৎপাদক বিশ্লেষণ, ভাই একই কথা আর কি। কেন জানি এইভাবে করে বললে অনেকে বুঝে না। আচ্ছা, তো আমরা কি করবো, যে মিডল টার্ম যেভাবে করি এটা আলাদা করে বলার দরকার নেই, এটা আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, এটা আপনারা জানেন। আমরা আজকে কিছু অঙ্ক করবো, তখন সে উদাহরণ হিসেবে ওগুলো কাজ করবে ইনশাল্লাহ। দুইটা ঘনয়ের যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে, অর্থাৎ একুব প্লাস বেকুব আর একুব মাইনাস বেকুবের যে দুটো সূত্র আমরা জানি, ওইগুলো ইউজ করে করে আমরা হচ্ছে মাঝে মাঝে প্রবলেম সলভ করে থাকি। তো এটাও হচ্ছে ইনশাল্লাহ আজকে ক্লাস আমরা কিছু উদাহরণ দেখবো। আর একটা কি, উৎপাদক উপপাদ্য। এটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা বহুপদী দেখেন হচ্ছে f(x), আর তা যদি হচ্ছে x - a দ্বারা বিভাজ্য হয়, তার মানে অবশ্যই f(a)টা হচ্ছে 0 হবে। তাহলে এটা একটু বুঝায় বলা যাক। মনে করেন হচ্ছে x² - 5x + 6। আপনার এটা কিন্তু x - 2 দ্বারা বিভাজ্য, আপনি ভাগ করে দেখেন। বিশেষ না হলে আপনি ভাগ করে দেখেন, এটা কি x² মাইনাস হচ্ছে কি আপনার 2x। আচ্ছা, মাইনাস হচ্ছে 2x, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে এটা থেকে এটা যখন বাদ দিব তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে -3x প্লাস হচ্ছে 6। আর এখানে হচ্ছে একটা -3 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে -3x প্লাস হচ্ছে 6, এটা থেকে বাদ দিলে 0। তার মানে কি, যে x - 2 দিয়ে x - 2 দ্বারা যদি x² - 5x + 6 কে ভাগ করা হয়, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়। দ্যাট মিনস x² - 5x + 6 এর একটা উৎপাদক x - 2। এখন দেখেন কোন একটা জিনিস তার উৎপাদক হবে নাকি হবে না, এটা অন্য একভাবে চেক করা যায়। যে ভাগশেষ উপপাদ্য আমরা যেমন দেখছিলাম, f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় f(a), ওই f(এটা), এটা যাদের ভুলে গেছেন তাদের একটু মনে করাই দিই, যে f(x) কে যদি হচ্ছে আমরা x - a দ্বারা ভাগ করি, তাহলে সবসময় ভাগশেষটা কি হয়, ভাগশেষটা হচ্ছে f(a). এটা নিয়ে দেখবেন হচ্ছে উদ্ভাস উন্মেষের চ্যানেলে, ওইখানে ভিডিও আছে উৎপাদক উপপাদ্য, তারপর হচ্ছে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, ওই চ্যানেলে দেখবেন যে ভিডিও টিডিও আছে, এটা ব্যাখ্যা করে বলছে, অনেক দূর ব্যাখ্যা করে বলছে। কারণ যেহেতু আপনারা মডেল টেস্টের স্টুডেন্ট, আমরা এটা আশা করে নিচ্ছি আপনি অন্তত এইটুকু বেসিক আপনার আছে। তাহলে কি, f(x) কে x - a দ্বারা ভাগ করলে কি হয় ভাই, ভাগশেষটা হয় হচ্ছে f(a). আবারও বলছি, যদি তাও কারো সমস্যা থেকে থাকে ভাই আমি জিনিসটা ফিল করতে পারি না, তো এই উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারে দেখবেন এসএসসি ম্যাথমেটিক্স এখানে সুন্দর মতো ভাগ ভাগ করে উৎপাদক বিশ্লেষণে একটা ভিডিও আছে, ভাগশেষ উপপাদ্যের একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন।
তাহলে ভাগশেষটা কি? ভাগশেষটা হচ্ছে এফ অফ এ। আর ওই এফ অফ এটা যদি কখনো জিরো হয়, অর্থাৎ ভাগশেষটা যদি কখনো জিরো হয়, তখন আমরা কি বলি? এক্স মাইনাস এটাকে উৎপাদক বলি। কার উৎপাদক বলি? এফ অফ এক্স এর উৎপাদক। তাহলে কখনো যদি আপনাকে কেউ বলে যে ভাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটার একটা উৎপাদক কি এক্স মাইনাস 2 হবে, আপনি বলবেন ভাই আগে দেখি তো এখানে এফ অফ 2 বসায় দেখি। যদি এফ অফ 2 বসায় জিরো পাই, কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কবিতা নাই, তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 উৎপাদক। তা দেখি তো এফ অফ 2 বসালে কি আসে? 2 স্কোয়ার মাইনাস 5 × 2 প্লাস হচ্ছে 6, এটা ইকুয়াল টু কত আসবে? এটা যদি হচ্ছে আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে জিরো পাবো। তার মানে এই যে এফ অফ 2 বসানোর কারণে এখানে জিরো পাচ্ছি, দ্যাট মিনস আমার এক্স মাইনাস 2টা হচ্ছে এটার একটা উৎপাদক। তার মানে এফ অফ এ বসালে যদি জিরো পাই, তাহলে এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক আছে, তো এটা বেসিক্যালি উৎপাদক উপপাদ্যের মেইন কনসেপ্টটা। তো চলেন এখন হচ্ছে আমরা বিগত বছরে আসা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করে নিই। কুমিল্লা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2020 একটা প্রশ্ন দেখা যাচ্ছে, এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 এটাকে বলছে নিচের উৎপাদক কোনটা। তো আমরা জাস্ট হচ্ছে কি এখানে ট্রায়াল এন্ড এরর প্রসেস। ট্রায়াল এন্ড এরর মানে কি? আমরা দেখবো এক্স এর কোন মানটা বসালে এখানে আমরা জিরো পাচ্ছি। এক্স এর কোন মানটা বসালে জিরো পাচ্ছি, যেটা বসালে জিরো পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে যদি আমি এক্স এর মান যদি 4 বসাই, তাহলে কত আসে? 4³ মাইনাস 4 × 2, এটা আসতেছে না। যদি দুই মুখোমুখি করে ফেলা যায়, 2 বসালে 2³ কত? 8, 2 2 কত? 4, 2 বসালে চলে আসতেছে, তার মানে এটা অ্যান্সার। তো বসায় দেখেন, 2³ মাইনাস হচ্ছে 2 × 2 মাইনাস হচ্ছে 4, এটা হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস হচ্ছে 4, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল হচ্ছে 0। আপনি জাস্ট বসায় দেখেন, যেটা বসায় দিবেন সেটাই হচ্ছে কি আপনার অ্যান্সার। মানে যেটা বসাইলে হচ্ছে আপনি জিরো পাচ্ছেন, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার অ্যান্সার। এবার আসলে ওই যে ঘনের যোগফল দিয়ে একটা সূত্র বলছিলাম, এই ঘনের যোগফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে কি a³ প্লাস হচ্ছে এটা কি? এটা মানে হচ্ছে √3 হোল কিউব। এটা মানে হচ্ছে √3 হোল কিউব। তাহলে a³ প্লাস b³ আমরা একটা ফর্মুলা জানি, a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। এটা কোথায় আছে? a প্লাস √3। এখন বলছে এটার উৎপাদক কোনটা, তো এটার উৎপাদক আমরা কোনটা দেখতে পাচ্ছি? 3 নম্বরটা। জাস্ট আমরা যে ফর্মুলাটা জানি, এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি, এখানে হালকা একটা মিস্টেক হয়ে গেছে, এটা মাইনাস হবে ব্রো, এটা মাইনাস হবে। হালকা একটা মিস্টেক, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিও, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস হবে। ঠিক আছে, মানে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তো আজকে মনে হচ্ছে কেন যেন একটু ভুল বেশি করতেছে, তাই না? মানে অনেকে হচ্ছে কি মানে তাকে বিরক্ত হয়ে গেছে, এই ভুল একটা কেটে আবার ভুল করছে না, এটা আসলে এটা চোখের দেখা ভুল দেখা। সেটা হচ্ছে আপনার 1 নম্বরটা হবে, পরে খেয়াল করছে, আবার টিক চিহ্নটা দেওয়ার পরে খেয়াল করছে। সো আবার ক্ষমা হয়ে গিয়েছে, ভুল করে দিও। তো এটা কি হবে? এর অ্যান্সারটা হচ্ছে 1 নম্বরটা, a² মাইনাস √3a প্লাস হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসুন পরেরটা। পরেরটা কি? যে একটু আগে আমরা একটা অঙ্ক করছি, একটু আগে আমরা এই অঙ্কটা করছি যে a² মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার, এই যে x² মাইনাস 1 প্লাস 2y মাইনাস হচ্ছে y স্কোয়ার। তো যারা একটু আগেটাই ভুলে গেছেন, আমরা অনেক সময় সকালে নাস্তা খেলে এটা হচ্ছে গিয়ে দুপুরে ভুলে যাই, বুঝছেন? তো এরকম হইতেই পারে, 5 মিনিট আগে একটা জিনিস আমরা এখন ভুলে গেছি। তো তারা ভিডিওটা আগে থেকে নিয়ে দেখলেও পারেন, আবার হচ্ছে এখন আমি করতেছি এটা দেখলেও পারেন। এখানে মাইনাসটা কমন দিলে কি এসে y² মাইনাস 2y প্লাস হচ্ছে 1, এখান থেকে কি পাচ্ছি? x² মাইনাস হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b স্কোয়ার ফর্মুলা, a² মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখান থেকে নিচের উৎপাদক কোনটা? x প্লাস y মাইনাস 1, এটা আছে। আর কি আছে? দুইটাই আছে নাকি চেক করতেছি না, দুইটাই নেই, তাহলে 1 নম্বরটা আছে, তাহলে এটা হচ্ছে তার একটা উৎপাদক। ধরুন সামনের দিকে চলে যায়, কি আছে? মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ মিডল টার্ম। তো এখানে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি আসে? এটা ইজি চেয়ে সহজ, 35 মাইনাস 2x, তো 2x কে ভাঙতে হবে কত? 7 5 7 35, এটা হচ্ছে মাইনাস 7x প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে x স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 7 কমন নিই তাহলে কি পাচ্ছি? 5 মাইনাস x। আর যদি প্লাস 5 কমন নিই, প্লাস 5 কমন নিলে তো জীবন কঠিন, তাহলে প্লাস x কমন নিই, প্লাস এক্স কমন নিলে কি আসে? 5 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7 প্লাস এক্স ইন্টু হচ্ছে 5 মাইনাস এক্স। 7 প্লাস এক্স ইন্টু হচ্ছে 5 মাইনাস এক্স। তাহলে এখানে এটা কি কোনো অপশনে আছে? 7 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স, জি আছে, দেখা যাচ্ছে আমাদের যে তাকিয়ে আছে। অ্যান্সারটা কোন? অ্যান্সারটা হচ্ছে 3 নম্বরটা। ওকে, তো চলুন এবার পরেরটা একটু দেখি। পরেরটাও সেম, আপনার হচ্ছে মধ্যপদে, ও না, পরেরটা মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ না ব্রো, এটা হচ্ছে বর্গের অন্তর। এটা হচ্ছে বর্গের অন্তর। কিভাবে করবো বর্গের অন্তর? দেখেন, আমরা ফার্স্টে লিখবো a² মাইনাস 2a। এটা কিন্তু একটা টাইপ ব্রো, এটা প্রায় সময় এটা থেকে দুষ্টামি করা হয়। এটা কিছুক্ষণ পরে দেখবেন আবার সৃজনশীল ক নাম্বার এরকম প্রশ্ন আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে, তখন দেখবেন আপনি আমার আগে ধরতে পারেন নাকি। প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে y² হোল স্কোয়ার মাইনাস কি হবে? মাইনাস হবে দেখেন দুইটা চলে গেছে, আরো 4টা আমাদের জীবনে রয়ে গেছে। তাহলে 4x² y² এখানে বসাই দিব। এখান থেকে আলটিমেটলি পাচ্ছি x² মাইনাস y² হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। আর মাইনাস এখানে কি পাচ্ছি? 2xy হোল স্কোয়ার। a² মাইনাস b স্কোয়ারের সূত্রে আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত। তাহলে x² প্লাস হচ্ছে 2xy মাইনাস হচ্ছে y²। আর এখানে পাচ্ছি কি? x² মাইনাস 2xy মাইনাস হচ্ছে y²। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে, একটু দেখি দেখিনি 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 দেখিনি, এই যে অ্যান্সারটা হচ্ছে আমাদের 4 নম্বরটা।
এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা তো আমরা চলেন পরের স্লাইডে চলে যাই। কি আছে এক্স স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে অনেকে একটু কনফিউশনে পড়ে যায়। আচ্ছা একটু সহজ ভাবে বলে ফেলি, আছে এটা তো কনফিউশনে না ফেলি আপনাদেরকে। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস, এটার সাথে গুণ করেন ব্রো, এটার সাথে গুণ করলে কি আসে, এটার সাথে গুণ করলে আসে হচ্ছে 2p, আর এটার সাথে এটা গুণ করলে কত আসবে, এটার সাথে গুণ করলে হচ্ছে 2p না 2p এক্স আসে, এক্স যেহেতু আছে একটা, আর এটার সাথে গুণ করলে হচ্ছে 2x/p মাইনাস 2x/p, আর এখানে কি আছে প্লাস হচ্ছে 4। তো এখান থেকে আমরা হালকা কমন নিই, এক্স কমন নিলে কি আসে এক্স মাইনাস 2p, এইখান থেকে এমন ভাবে কমন নিতে হবে যাতে এক্স মাইনাস 2p আসে, তাই না? কি করলে এক্স আসবে ভাই, এখান থেকে কি কমন নিলে এক্স আসবে, যদি 2/p কমন নেন তাহলে তো এক্স আসবে, বাকিটা অটোমেটিক্যালি মিলবেই, এটা শিওর, মিলতে সে বাধ্য। আপনি যদি গুণ করে দেখেন এটা কত +4 আসতেছে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস 2/p ইন্টু হচ্ছে এক্স মাইনাস পি, এক্স মাইনাস সরি পি না এক্স মাইনাস 2p, তাহলে অ্যান্সারটা কি এক্স মাইনাস 2p ইন্টু হচ্ছে এক্স মাইনাস, তুমি কোথায় আছো এক্স মাইনাস 2p, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স মাইনাস 2p ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2/p। তো এটা মোটামুটি সহজ জিনিস, এগুলো আসলে এত একটা কঠিন কিছু না, এটা আমরা জাস্ট নর্মালি যেভাবে উৎপাদক বিশ্লেষণ করি ওই ফরম্যাটে গেলেই হচ্ছে সহজ। আচ্ছা পরে গিয়েছে, পরেরটা দেখে অনেকে বুঝে না, এটা হচ্ছে মিডল টার্ম। এটা দেখে অনেকে বুঝে না যে a টু দি পাওয়ার 8 বা এটা কত উচ্চশিক্ষিত, না এটা কোনো উচ্চশিক্ষিত কিছুই না। a টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 2 a টু দি পাওয়ার 4 লিখবো, প্লাস হচ্ছে a টু দি পাওয়ার 4 লিখবো, মাইনাস 2 লিখবো, জীবন সহজ। এখান থেকে আমরা a টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 1 কমন নিই, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর মিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, জীবন সহজ। তাহলে এখানে এটা কি কোনো অপশনে আছে ব্রো, এটা কোনো অপশনে আমাদের দিকে তাকিয়ে আছে নাকি একটু দেখেন। a টু দি পাওয়ার 4 প্লাস 1, a টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এই যে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এক নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারটা কি বলা আছে, এরপর এগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন, একটু পিকুলিয়ার, বোর্ড স্ট্যান্ডার্ড এখানে যেগুলো দেওয়া হয় এগুলো দেখতে একটু পিকুলিয়ার, কিন্তু প্রশ্ন সলভ করতে কিন্তু অনেক সহজ। এরপরের অঙ্কটাকে আমি অনেকটা বলেছে আহ আহ, মানে কি বলা যায়, আবেগ নিয়ে খেলার মতো আর কি, অনেকটা অনেকটা আবেগ নিয়ে খেলার মতো, মানে কি 37 তো মিডল টার্ম করতে হবে বোঝা যাচ্ছে, আর ওইদিকে কি আছে 210, তো 37কে হচ্ছে কি আমার কত বানাইতে হবে, 210 বানাইতে হবে, মানে এমন ভাবে 37কে ভাঙবো যাতে দুইটা গুণ করে 210 আসে। তো এটা চিন্তা করার সাথে সাথে মানুষের মাথায় আসে, ও 30 × 7, 30 × 7 কত 210, আবার 30 এর 7 যোগ করলে কত 37। কিন্তু ভাই এখানে চিহ্নের একটা মারপ্যাচ আছে, এখানে চিহ্নের একটা মারপ্যাচ আছে, আপনি যদি এইভাবে করে করতে চান তখন দেখবেন যে গ্যাঞ্জাম করে দেবেন, যে 30x মাইনাস 7x মাইনাস যখন 210 লিখবেন তখন দেখবেন এখানে -7 কমন নিলে এটা থাকতেছে x+30, আর এখানে x কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে x-30, এই যে চিহ্নটা মিলবে না, তো এটা হচ্ছে কি একটা আবেগী প্রশ্নের মতো, তো এটা চিহ্ন তো মিলে না, তাহলে কি করা যায়, এটা আসলে 30 আর 7 দিয়ে হবেই না। মানে এটা আপনার মাথায় রাখা উচিত, যখন এই যে ধ্রুবপদটা আর হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা আমরা গুণ করবো, যে এটা পাই সেটা যদি মাইনাসে পাই, আবার বলছি কথাটা, ধ্রুবপদ কত -210, আর এক্স স্কোয়ারের সাথে সহগ কত 1, গুণ করলে কত আসে -210, সবসময় গুণফলটা যদি মাইনাসে আসে তাহলে মাঝখানে যে পদটা থাকবে ওইটাকে দুইটা জিনিসের বিয়োগ ফল আকারে হচ্ছে প্রকাশ করতে হবে, অর্থাৎ 37কে দুইটা জিনিস বিয়োগ করে তারপরে আনতে হবে 37, ঠিক আছে? তো 30 আর 7 যোগ করলে 37 আসে, এটা বিয়োগ করলে 37 আসে না। আমি দেখবো এমন কোন দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস বিয়োগ করলে আমি 37 পাচ্ছি, তো এই জন্য যে কাজটা করতে হয় 210কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে হয়। তো 2 দিয়ে কাটলে কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 105, আবার 2 দিয়ে কাটলে কত, 2 দিয়ে তো আর যায় না, তাহলে 3 দিয়ে কি যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 9, 3 × 5 = 15, হ্যাঁ ঠিক আছে, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 7। এখন দেখবেন কোন কম্বিনেশনটা, বা অনেকে এভাবে করে, অনেকে হচ্ছে এভাবে করে 210 ভাই এটা হচ্ছে 2 × 105, এই দুইটা বিয়োগ করে তো হয় না, আবার অনেকে করে 3 ইন্টু হচ্ছে গিয়ে ভাইয়া কত আসে 3 ইন্টু, আরে এখানে যদি 3 দিয়ে কাটি 70, 3 দিয়ে কাটলে 70, 3 দিয়েও হয় না, যদি 5 দিয়ে লিখি 5 দিয়ে কত আসে 5 ইন্টু, এই যে এটা হয়ে গেছে 42 থেকে 5 বাদ দিলে কত থাকে, 42 থেকে 5 বাদ দিলে 37, অনেকে হয়ে করে, অনেকে এখান থেকে বিভিন্ন কম্বিনেশন চেক করে দেখে 42 আর 5 বানানো যায় নাকি, বা কি কোন দুটা বিয়োগ করলে হয়, বিভিন্ন কম্বিনেশন চেক করে, 3 2 6 5 7 35, 35 আর 6 যোগ করলে হয় না, এরকম বিভিন্ন কম্বিনেশন চেক করে করে তারপর 37 বানান। আবার অনেকে হচ্ছে কি যেভাবে উৎপাদক বিশ্লেষণ করে দেখে কোন দুইটা জিনিস আপনার হচ্ছে বিয়োগ করলে আপনার 37 আসে। তাহলে এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 210, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 42 আর এখানে +5। এটা অপশন দেখে খুব সহজেই বোঝা যায়, কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা অপশনগুলো গুণ করে দেখেন, কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা কি করেন, যারা হচ্ছে অপশনগুলোকে গুণ করে দেখেন যে হচ্ছে আমার কোনটা অ্যান্সার আসে, পরে দেখেন 3টা গুণ করে আয় হ্যাঁ একটা তো অ্যান্সার আসে না, তার মানে 4 নম্বরটা হবে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, আমি যদি মেইন প্রসেসটা জানা থাকে আমার, তাহলে হচ্ছে এটা দেখে বুঝে যাওয়ার কথা যে 3টার একটা আসলে উত্তর হবে না। আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু এইটা কিন্তু এই এই
এই পার্টটুকু লেকচারের এই পার্টটুকু দরকার হলে আবার শুনবেন, শুনে একটু প্রসেস করার চেষ্টা করবেন যে ভাই এখানে কি বলছে, অনেকগুলো কথা তো ভাই একসাথে বলছে, একটু এটাকে প্রসেস করি, পুরো পার্ট একসাথে দেখার চেয়ে একটু প্রসেস করেন, দেখবেন যে আপনি কয়েকটা উৎপাদক বিশ্লেষণ করলে আপনি পারবেন। এবং যাদের প্রসেস করা হয়ে যাবে তাদের জন্য একটা টাস্ক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, টাস্কটা হচ্ছে এটা, এটা করার পর আমি যেমন নর্মালি বলি 5 × 12 কত ভাই, 5 কে 12 দিয়ে গুণ করলে কত, 60। তো একটা উৎপাদক বিশ্লেষণ করেন তো, এক্স স্কোয়ার মাইনাস 17x মাইনাস 60 হচ্ছে 60, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 17x মাইনাস 60, এটাকে আপনি উৎপাদক বিশ্লেষণ করেন তো, দেখেন তো বাকিদের মতো কি ভুলটা আপনি করেন নাকি। আপনি বলতে পারবেন ভুল বা ঠিক এটা আমি বুঝবো কিভাবে, আপনি অ্যান্সার বলবেন না। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কি, আপনি এখন ভিডিওটা পজ করে ফেলেন, ভিডিওটা পজ করে ফেলেন, আপনি কোশ্চেন সলভ করেন, তারপর হচ্ছে আমার অ্যান্সারটা শুনে রাখেন। আপনি যদি অ্যান্সার বের করে থাকেন x-12 x-5, বা আপনি যদি খালি চিন্তা করে থাকেন 12 আর 5 17, 12 আর 5 17, আপনি ভুল। যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে x-20 ইন্টু হচ্ছে x+3। নিজেরা একটু করে দেখেন, ইনশাল্লাহ পারবেন। চলুন এখানে এটা এই কোশ্চেনটা আমরা একটু দেখি, এখানে কি লেখা, জেড স্কোয়ার, আরে এই টাইপের কি একটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এই টাইপের একটা কিছুক্ষণ আগে দেখেছি, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস কি হবে, জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস জেড মাইনাস 1 হোস্ট। এটা কিন্তু সৃজনশীল ক নাম্বার আসছে, এটা এখানে আবার রাখা হয়েছে এই কারণেই যে দেখেন ভাই একই জিনিস বহু নির্বাচনীতেও থাকতে পারে, আবার হচ্ছে সৃজনশীলও থাকতে পারে, এবং এই টাইপটা খুব কমন, খুব কমন এই টাইপটা, এটা কিন্তু রিসেন্ট ঢাকা বোর্ড 2022। আচ্ছা তাহলে এখানে কি, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে 1, আর এখানে ওয়াই মাইনাস জেড প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলেন পরেরটা দেখে নিই, পরেরটা হচ্ছে গিয়ে এইটাও অনেকটা বর্গের অন্তর দিয়েই করবো, অনেকটা না বর্গের অন্তর দিয়েই করবো বেসিক্যালি। এখানে কি আসে দেখেন, 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস হচ্ছে 3y হোল স্কোয়ার, মাইনাস কি আছে, মাইনাস হচ্ছে 16z স্কোয়ার, তো এটাকে আমরা 4z স্কোয়ার লিখলাম। তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি, 2x মাইনাস 3y হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 4z হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2x প্লাস হচ্ছে 4z মাইনাস হচ্ছে 3y ইন্টু 2x মাইনাস হচ্ছে 4z মাইনাস হচ্ছে 3y, এই দুটো হচ্ছে অ্যান্সার। মানে 4z এর সামনে একবার প্লাস হবে, 4z এর সামনে একবার মাইনাস হবে, বাকি 2x মাইনাস 3y 2x মাইনাস 3y এর জায়গায় থাকে, জাস্ট ওই জিনিসটাই লিখে ফেলছি আর কিছু না। আচ্ছা, অনেকে বলতে পারেন ভাই আপনি 4z কে কেন মাঝখানে লিখলেন, পরেও লিখা যেত একই কথা, পরে কেন জানি হঠাৎ করে মাঝখানে লিখতে মন চাই, এই জন্য মাঝখানে লিখছিলাম। আচ্ছা, তো আমি পরের কোশ্চেনটা দেখে নিই, না এটা আর করবো না ব্রো, এটা না, এটা কি যেটা ভাবতেছি, ও না এটাতে একটু ম্যানিপুলেশন আছে, ম্যানিপুলেশনটা করি। দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, আহারে একটু জন্য মিললো না, তো কি করবো, একটা জেড স্কোয়ার দিয়ে দিই, এবার তো মিলে গেছে। কি হয়ে গেছে এখন, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, একটা জেড স্কোয়ার বললাম আর দিয়ে দিলাম, এরকম এত সহজ নাকি জীবন। আমরা কি করবো, একটা জেড স্কোয়ার বাদ দিতে হবে, মাইনাস জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস হচ্ছে 4, মাইনাসটা কমন দিলে কি আসে, জেড স্কোয়ার প্লাস হচ্ছে 4z প্লাস কত, প্লাস হচ্ছে 4, তাহলে এখান থেকে পাচ্ছি কি, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, এটা কি করেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ এ প্লাস এ হচ্ছে ওয়াই মাইনাস জেড, বি হচ্ছে জেড প্লাস টু, জেড প্লাস টু হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস টু, তাহলে এখান থেকে পাচ্ছি কি, ওয়াই প্লাস টু ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু, জাস্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, আর কোনো কিছু না। ইজি পিজি লেমন স্কুইজি একটা জিনিস। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এইটা একটা সেলিব্রিটি ম্যাথ, আমি প্রায় সময় করাম, বই আছে হচ্ছে 4 দিয়ে, 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এখন জাস্ট ওইটাকে একটু হালকা ম্যানিপুলেট করা হয়েছে, হালকা ম্যানিপুলেট করে আপনার 9c স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট 9 বানায় দেওয়া হয়েছে। তো আমরা দেখেন এটা কি করি, এটা কিন্তু খুবই সেলিব্রিটি একটা ম্যাথ, এটা একটু অন্য ধরনের অঙ্ক। এখানে আমরা কি করবো, এটা হচ্ছে লিখবো 3c হোল স্কোয়ার, এই যে মাইনাস টুটা আছে, মাইনাস টুকে মাঝখানে লিখে যে মাইনাস 2 ইন্টু 3c ইন্টু 1/3c, 3c ইন্টু 1/3c, জাস্ট ফর্মুলাটা আনার জন্য জীবনটাকে একটু সহজ করে রাখলাম আর কি। আর এখানে কি আছে, এখানে হচ্ছে 1/3c হোল স্কোয়ার, এটা কি হয়ে গেছে ভাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 3c মাইনাস 1/3c হোল স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস 9c মাইনাস হচ্ছে 1/c, এখানে লিখে ফেলি এই যে 9c, এই 9c থেকে আমরা একটা 3 কমন নিই, 3 কমন নিলে কি আসে 3c মাইনাস 1/3c। এর আগের লেকচারে কিন্তু এটা নিয়ে একটা কথা বলছিলাম যে মাঝে মাঝে কমন নেওয়াতে আমরা এমন এমন ভুল করে থাকি যেটা আমাদের হচ্ছে পরে ঠিক প্রমাণের দিকে নিয়ে গেলেও পুরো প্রসেসটা ভুল হওয়ার কারণে আমরা 0 পাই। সো ওই লেকচারটা যারা শুনেন নাই বা দেখেন নাই তারা হচ্ছে এটা দেখতে পারেন আর কি। তাহলে এখানে কি আছে 3c মাইনাস 1/3c, এখান থেকে হচ্ছে গিয়ে 3c মাইনাস 1/3c, মানে 3c মাইনাস 1/3c টা কমন নিয়ে নিলাম, তাহলে 3c মাইনাস 1/3c থেকে যাচ্ছে, আর এখানে কি যাচ্ছে প্লাস হচ্ছে 3, সেটা অ্যান্সার। এগুলা ইজি চেয়ে সহজ ম্যাথ ভাইয়া, খালি হচ্ছে কি আমরা একটু মাথাটা ঠান্ডা রেখে করলেই ইনশাল্লাহ হচ্ছে কি পেরে যাবো।
চলুন পরেরটা দেখি। এই যেটা নিয়ে কিছুক্ষণ আগে বলছিলাম ক্লাসের শুরুর দিকে, যে এই টাইপের একটা অঙ্ক ম্যাথ হচ্ছে সৃজনশীল কতেও থাকবে। তো দেখেন, এটা কি বলছিলাম নাকি সৃজনশীল কতেও থাকবে, এটা বলি নাই মনে হয়। এই যে এই অঙ্কটা বলি, কোন অঙ্কটা সদৃশ এটা একটু বলে দিই। তুমি কোথায়, তুমি কোথায়, এই যে এই অঙ্কটা সদৃশ। মানে ফার্স্টে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিব, এরপর হচ্ছে মাইনাস একটা স্কয়ার রেখে দিব আলাদা করে। তাহলে চলেন এখানে লিখি, এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে গিয়ে 2 × a² × 1 প্লাস হচ্ছে 1²। এখন দেখেন দুইটা লিখছেন আপনি, আরো কয়টা থাকে, আরো বাকি থাকে হচ্ছে 49টা। তাহলে লিখি -49 a², এটা ইকুয়াল হচ্ছে a² -1 হোল স্কয়ার মাইনাস, এটা হচ্ছে 7a হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি a² প্লাস হচ্ছে 7a মাইনাস হচ্ছে 1, আর এখানে লিখতে পারি a² -7a -1। 7 এর সামনে একবার প্লাস হবে, 7 এর সামনে একবার মাইনাস হবে, আর ওই স্কোয়ার মাইনাস ওয়ানটা ওইটার মতোই থাকবে, কারণ ওইটা আমার কি a² -1 হচ্ছে a, আর 7 এটা হচ্ছে আমার b। তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। আচ্ছা চলুন আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথটায় যাই। এখানে কি আছে, এখানে একটুর জন্য জীবনটা সহজ হয় না। এই যে a³ - 3 a² b + 3 a b² -b³ এই যে -1 এখানে আছে কত, -2, তার মানে কি একটা -1 বেশি দেওয়া লাগবে, দিলাম একটা -1 বেশি। এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। তাহলে m - 1 হোল কিউব মাইনাস কি আছে, মাইনাস হচ্ছে 1 আছে, -1 কে আমরা -1 কিউব লিখতে পারি। এখন আবার a³ - b³ এর সূত্র, আবার a³ - b³ এর সূত্র, a³ - b³ এর সূত্র বসাই দিই, a - b ইন্টু a² প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b²। এখন এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে m - 2, আর এখানে কি পাচ্ছি m² -2m প্লাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে গিয়ে প্লাস এম, আর এখানে হচ্ছে -1 প্লাস হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এটা এটা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে যেটা পাচ্ছি m - 2 m² -m প্লাস হচ্ছে 1, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা একটু একবার চেক করে নি, হ্যাঁ, a³ - 3a² + 3b² - b³ আচ্ছা a³ - b হচ্ছে a - b ইন্টু হচ্ছে a² প্লাস ab প্লাস b²। 1 কে m দিয়ে গুণ করছি, 1 কে -1 দিয়ে গুণ করছি, প্লাস 1 1 1 কাটা যাচ্ছে, m² - 2m প্লাস 1, এটা -m প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2 2 থেকে 1 গেলে ঠিক আছে। এটাতে হালকা একটু কেন জানি মনে হলো যে ভুল টুল হইতে পারে, এই জন্য চেক করে নিলাম। আপনার একটু চেক করে নিবেন এরকম পরীক্ষার সময়, যদি মাঝে মাঝে আপনার ভিতরে গার্ড বা ইনস্টিং বলে যে এই একটু কিছু মানে ভুল হয়েছে, মাঝে মাঝে চেক করেন। আবার পুরা কোশ্চেনে যদি বারবার চেক করতে যান, তখন কিন্তু আবার সময় একটু বেশি লেগে যাবে। তো আমরা এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যদি শেষ করা সম্ভব হয়, একটু 2-3 মিনিট আমরা রিভাইজের জন্য রাখবো, রিভিশনের জন্য রাখবো। তাহলে এটা মানে ভালো আর কি, রিভিশনের জন্য রাখাটা। এরপর হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি শেষ স্লাইড। এটা মোটামুটি হচ্ছে কি একটু সহজ আছে, এটা মোটামুটি সহজ আছে। কিন্তু ঘটনা হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিসটা কম করে দেখে এই টাইপের কোশ্চেন হচ্ছে পরীক্ষা হলে ধরতে পারে না। ওরা ভাবে যে ভেতরে a³ + b³ সূত্র শিখাইছে, কিন্তু a³ + b³ সূত্র এখানে হয় না, নয় কেউ তো কিছু করা যায় না, কিন্তু ওটাকে বানায় নিতে হয়। ওইটাকে একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানায় নিতে হয়। x³ প্লাস হচ্ছে এখানে লিখতে হবে 8y³, আর এখানে হচ্ছে x + y হোল কিউব প্লাস লিখবো হচ্ছে আমরা y³। এখন কোনখানে 8y³ রাখবো আর কোনখানে y³ রাখবো, এইখানে হচ্ছে কি ওই পরীক্ষা সিস্টেমের মেইন কার্যকারিতা আর কি। মানে পরীক্ষা সিস্টেম আসলে মেইন যে লক্ষ্যে বানানো, যে কে আসলে একটা প্রবলেম কত তাড়াতাড়ি সলভ করতে পারে, এটা অনেকটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আর কি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে a³ প্লাস হচ্ছে 2y হোল কিউব, আর এখানে কি আছে a + b হোল কিউব প্লাস হচ্ছে y³। তাহলে এখানে a³ + b³ এর সূত্র আমরা জানি, a + b ইন্টু হচ্ছে a² প্লাস হচ্ছে এবি প্লাস হচ্ছে, স্যার এই যে প্লাস, বারবার আমি এই জায়গাটায় প্লাসটা দিই, দুষ্টু। আচ্ছা এটা ঠিক করি, a² - ab প্লাস কি প্লাস হচ্ছে b²। আর এখানে a³ + b³ এর ফর্মুলা কি, a³ + b³ এর ফর্মুলা হচ্ছে x + y + y, অর্থাৎ a + b ইন্টু a² - ab প্লাস হচ্ছে b²। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এই x + 2y, দেখেন এই x + 2y কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, আমরা x + 2y টা কমন নিয়ে নিচ্ছি। x + 2y টা যদি কমন নিয়ে নিই, এখানে আলটিমেটলি যেটা থাকে x² - 2xy প্লাস হচ্ছে 4y², আর এখানে পাচ্ছি হচ্ছে প্লাস x² একবারে সূত্র লিখে ফেলতেছি, প্লাস 2xy প্লাস হচ্ছে y² মাইনাস xy মাইনাস y² প্লাস হচ্ছে y²। তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে x + 2y, আর এখানে হচ্ছে x² কয়টা আছে ব্রো, এখানে x² আছে দুইটা, -2xy আর +2xy হচ্ছে কি টাও কাটাকাটি চলে যায়। আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে -xy, আর এখানে +4 -y² + y² কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে +5y²। সেটাই অ্যান্সার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, জীবন সহজ। এটা করে ফেললাম। চলুন এবার হচ্ছে কি আমরা পরের টাইপটাতে চলে যাই। পরের টাইপটা কি, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। আবারও বলে নিচ্ছি, এই টাইপের হচ্ছে গিয়ে সৃজনশীলের সাধারণত প্রশ্ন দেখা যায় না বিগত বছরগুলোতে, কিন্তু তাও আমাদের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, বইয়ের অঙ্কগুলো যদি আমরা মোটামুটি পারি, তাহলে দেখা যাবে হচ্ছে এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো। তাও এখানে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে, আমরা হচ্ছে গিয়ে জাস্ট কনসেপ্ট গুলো ইউজ করে ওই সৃজনশীল গুলো হচ্ছে গিয়ে সলভ করে ফেলবো। তো এইখানে মূলত হচ্ছে এই 5টা কেস থাকে, এই 5টা ধরনের হচ্ছে ম্যাথটা এসে থাকে। সময় ও কাজ রিলেটেড, সময় দূরত্ব রিলেটেড, শতকরা অংশ, লাভ ক্ষতি বা বিনিয়োগ মুনাফা বিষয়ক। এই 5টা বাদে আপনি সাধারণত হচ্ছে কি কোনো প্রশ্ন দেখবেন না আর কি। আপনি বোর্ড অ্যানালাইসিস, গত 5-6 বছরের বোর্ড অ্যানালাইসিস এটাই বলে আর কি। তো আমরা এই পুরো জিনিসটা সম্পর্কে একটা ওভারভিউ পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসেন হচ্ছে সময় ও কাজ রিলেটেড, দেখি কিছু আছে নাকি এখানে। এই যে সময় ও কাজ, আমরা একটা একটা করে হচ্ছে কি অঙ্ক করবো, আর এখানে একটা একটা করে টাইপ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যখন যে টাইপ আসবে তখন হচ্ছে আমরা সেই টাইপের যে আলোচ্য যে কনসেপ্ট গুলো আছে সেগুলো তখন হচ্ছে আলোচনা করি। যেমন এখানে আমি চাইলে বলতে পারতাম লাভ ক্ষতি মানে কি, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিনিয়োগ। লাভ ক্ষতি তো আমরা অনেক ভালো বুঝি, তাই না? লাভ ক্ষতি আমরা ক্লাসের শেষটা হবে একটা পার্সপেক্টিভ শেয়ারিং দিয়ে। এই যে আমি মাত্র বললাম না লাভ ক্ষতি আমরা অনেক ভালো বুঝি, আমরা যে লাভ ক্ষতি আসলে কতটা কম বুঝি বা আসলেই কি আদৌ বুঝি নাকি, সেটা নিয়ে একটা পার্সপেক্টিভ শেয়ার করে আজকে ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ। তো লেকচারের শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে দেখার অনুরোধ করা হইলো। অনেকে এটা এটা শোনার পর অনেকে কি করে জানেন, তাড়াতাড়ি লেকচারে শেষে যায়, দেখি ভাই কি বলছো এখানে, যে অনেকগুলো তো সব পারি ওইটা। দয়া করে এই পার্টটুকু শুনেন, হয়তো বা এমন কিছু থাকতে পারে, এটা যদি আপনি সব জানেন তাহলে তো একটু রিকল হয়ে গেল, ওভারভিউ যেহেতু এটা। আর যদি হচ্ছে গিয়ে এখানে এমন কিছু থাকতেই পারে যেটা হচ্ছে কি আপনি হয়তো এভাবে জানতেন না, বা এত সহজে করা যায় বা একটু এফিসিয়েন্টলি করা যায় এটা জানতেন না, সেজন্য হচ্ছে যেহেতু লেকচারটা দেখা শুরু করছেন পুরোটা একটানে দেখে যান। এরপর হয়তো শেষের কথাটা শেষেই শুনেন, টেনে টেনে শুনেন না। আচ্ছা, তাহলে এখানে কি আছে, লাভ ক্ষতি রিলেটেড একটা পার্সপেক্টিভ শেয়ারিং দিয়ে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ হবে, এটা বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা, যদি ভুলে না যাই আর কি। একটা নৌকা দাঁড় বেয়ে হচ্ছে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, এটা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। তো এটা কোন টাইপের মধ্যে পড়তেছে, এটা ওই যে সময় দূরত্ব টাইপের মধ্যে পড়তেছে। তো আমাদের একটা জিনিস জানা লাগবে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটা একটু লিখে দিই এখানে, হ্যাঁ সংক্ষেপে লিখছি। স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটা বলতে কি বোঝায়, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এটা বলতে কি বোঝায়, দুটো টপিক, একটা স্রোতের অনুকূলে নৌকার বেগ আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তো ভাই এখানে বলে নিই, যদি দাঁড়ের যদি দাঁড়ের বেগ, আচ্ছা, দাঁড়ান, এখানে আলাদা ভ্যারিয়েবল আসলে দরকার নেই, আমরা এখানে একবারই লিখতে পারি। স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে হচ্ছে দাঁড়ের বেগ যোগ হচ্ছে স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে হচ্ছে দাঁড়ের বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ। তো এখন অনেকে বলবেন ভাই দাঁড়ের বেগ আবার কি, এটা আবার কোন জিনিস? দাঁড়ের বেগ ইংলিশে বলা হচ্ছে রোয়িং স্পিড, এটা মানে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। অর্থাৎ নদীতে যদি কোনো পানি না থাকে তাহলে নৌকা যে স্পিডে চলে আর কি, সেটাই হচ্ছে আপনার স্থির পানিতে নৌকার বেগ। এটা শুনে অনেকে ভাবতেছেন ভাই দুষ্টামি করলেন, মানে নদীতে পানি না থাকলে নৌকা চলে কেন? ওটা স্লিপ অফ টাং আর ইন্টেনশনাল স্লিপ অফ টাং বলে এটাকে। নদীতে যদি কখনো হচ্ছে গিয়ে স্রোত না থাকে তাহলে হচ্ছে নৌকা যে স্পিডে যায় সেটাকে বলা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। আর ওইটাই হচ্ছে বেসিক্যালি আপনার দাঁড়ের বেগ। তো দাঁড়ের বেগ আর স্রোতের বেগ মানে নদী, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি সেদিকে যায় এটা মানে হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়া। আর নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি তার বিপরীত দিক দিয়ে ধাক্কা দেয় তখন সেটাকে আমরা বলি স্রোতের প্রতিকূলে যাওয়া। এই জন্য দাঁড়ের বেগের সাথে প্লাস হয়েছে স্রোতের বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগের সময়। আর দাঁড়ের বেগ থেকে মাইনাস হয়েছে যখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলা হয়েছে। তো এখন একটু খেয়াল করে দেখেন, আপনাকে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 25 কিলো, স্রোতের বেগ কত? আচ্ছা, এই এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিই, আমরা এই কোয়েশন থেকে যদি এই কোয়েশনকে বাদ দিই তাহলে কি পাই দেখেন, দাঁড়ের বেগ ক্যান্সেল আউট হয়ে যায়, এটা কি হয়ে যায় প্লাস। তার মানে কি পাচ্ছি, দুইটা হচ্ছে স্রোতের বেগ, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইন্টু স্রোতের বেগ। তো 2 ইন্টু স্রোতের বেগ সমান কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। এখন ভাই স্রোতের অনুকূলে নৌকার বেগ তো দেওয়া আছে ঘন্টায় 15 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে ঘন্টায়, সরি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কিন্তু দেওয়া নেই, তো এখান থেকে ঘন্টাটা বের করে নেওয়া লাগবে। 5 ঘন্টায় যদি কেউ 25 কিলোমিটার যায় ব্রো, তাহলে হচ্ছে 1 ঘন্টায় কত যাবে? ঘন্টায় যায় হচ্ছে গিয়ে 5 কিলোমিটার, 1 ঘন্টা যায় হচ্ছে 5 কিলোমিটার। এই যে 1 ঘন্টায় যেটা যায় সেটা কিন্তু বেশি, আরে কিলোমিটার জায়গায় কিমির জায়গায় মিমি লিখে ফেলতেছি, আরে দুষ্টু রে দুষ্টু। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় যায় সে 5 কিলোমিটার, তার মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই প্রতিকূলে কত, এটা আমি যদি নীল কালি দিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত, 15 কিলোমিটার পার আওয়ার। আমরা এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে 15 থেকে 5 গেলে কত থাকে, 10 কিলোমিটার পার আওয়ার।
তাহলে ভাই স্রোতের বেগটা কত? এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিই। এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমি কিন্তু স্রোতের বেগটা পেয়ে যাচ্ছি। তাহলে স্রোতের বেগটা হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করে দিলে 5 কিলোমিটার পার আওয়ার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ইজি চেয়ে সহজ একটা জিনিস। ঠিক আছে, তার মধ্যে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো দেখেন ওরা কিন্তু একটা দুষ্টামি করছে, কি এক জায়গায় দিছে ঘন্টায় কত কিলোমিটার যায়, আরেক জায়গায় কি করছে 5 ঘন্টায় কত কিলোমিটার যায় এটা দিছে। তো ওইখান থেকে ফার্স্টে ঘন্টায় বের করে নিতে হবে, অর্থাৎ বেগটা বের করে নিতে হবে। স্রোতের প্রতিকূলে বেগটা বের করে নিব, আর স্রোতের অনুকূলে বেগটা দেওয়া আছে, দুইটা যেহেতু আপনার কাছে দেওয়া আছে, এরপর ওইখান থেকে আপনি ইজিলি হচ্ছে স্রোতের বেগটা বের করতে পারবেন। আচ্ছা, এটা ইজি বিজি লেমন স্কুজি, এখানে আর কালক্ষেপণ না করে পরেরটা দেখি। এ একটা কাজ নাকি এক্স দিনে করে, বি নাকি ওই কাজটা আবার ওয়াই দিনে করে, তারা একত্রে কতদিন কাজ করবে? কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা চিন্তা করে এ এক্স দিনে বি ওয়াই দিনে, তার মানে দুইজন মিলে এক্স প্লাস ওয়াই দিনে করবে। আরে দুষ্ট, এক্স প্লাস ওয়াই আবার অপশনও নাই, আপনার জন্য সহজ করে দিচ্ছে না। ফার্স্টে একদিনে নিয়ে যেতে হয় জিনিসটাকে। কি হবে? একদিনে কতটুকু করে? একদিনে করতে পারে হচ্ছে 1/x অংশ। আর বি একদিনে কতটুকু করে? বি একদিনে করে 1/y অংশ। তা দুইজন মিলে একদিনে কতটুকু করে? এ ও বি একত্রে একদিনে কতটুকু করে? একদিনে করে 1/x প্লাস হচ্ছে 1/y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে নিচে হচ্ছে এক্স ওয়াই, উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এত অংশ। তাহলে বাকিটা লিখতেছি না, দেখেন এত অংশ কাজ যদি তারা একদিনে করে, তাহলে পুরো অংশ কাজটা কবে করবে? জাস্ট এটা উল্টায় যাবে। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে নিচে হবে এক্স প্লাস ওয়াই, উপরে হবে হচ্ছে এক্স ওয়াই দিনে। আবার বলছি কথাটা, যদি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই অংশ কাজ করে একদিনে, তাহলে পুরা কাজটা কত দিনে করবে? জাস্ট এই জিনিসটা উল্টে যাবে। অ্যান্সারটা কি হবে? এক্স প্লাস ওয়াইটা হবে নিচে আর এক্স ওয়াইটা হবে হচ্ছে উপরে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এটা এত একটা কঠিন কিছু বলিনি, এগুলা ইজি বিজি জিনিস, ছোটবেলার করা জিনিসপত্র। এখানে কি আছে? একটা কলমের নাকি প্রকৃত মূল্য 20% কমিশনে, প্রকৃত মূল্যে 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হয়েছে। তারপরে প্রকৃত মূল্যটা আমরা জানি না, কিন্তু ওইখান থেকে 20 কমিশন মানে কি? কমিশন মানে ডিসকাউন্ট, মানে 20% লেস করে দিচ্ছে। যত টাকা তার থেকে 20% লেস করে দেওয়ার পরে 48 টাকা পাইছে। কত টাকা এটা তো আমরা জানি না, কত টাকা আমরা এটা জানি না। তো মনে করি ওইটা হচ্ছে কি প্রকৃত মূল্যটা x টাকা, প্রকৃত মূল্যটা হচ্ছে x টাকা। তাহলে এটা আপনার বুঝতে হবে, কোন একটা জিনিসের 20% লেস করে দেওয়া মানে কি ওই জিনিসটার 80% যেটা, ওইটাই হচ্ছে কি আমার 48। আবার বলছি কথাটা, মনে করেন আপনি একটা দোকানে গেছেন, দোকানে যায় বলছেন যে ওই দেখছেন একটা জিনিসের গায়ে লেখা আছে 100 টাকা, বলছে ভাই এখানে আপনার 20% ডিসকাউন্ট। এই যে 20% ডিসকাউন্ট, এই কথাটা মানে কি? এটার 80% দাম আমাকে দিলেই হবে, এটার 80% দাম আপনি আমাকে দেন, 20% দেওয়া লাগবে না। তার মানে আমি ওই যে 100 থেকে 20 বাদ দিয়ে 80 পাচ্ছি না, ওই 80% দামই কিন্তু আমি দিচ্ছি। দেখেন 100 টাকার 80% কিন্তু 80 টাকা। তাহলে কোনো কিছু থেকে 20% ডিসকাউন্ট দেওয়া যে কথা, আর ওই জিনিসটা তার 80% দামে কিনা একই কথা। নর্মাল কমন সেন্সের ব্যাপার। তার মানে এই যে 48 টাকায় যে কিনা হয়েছে, এই 48 টাকা বেসিক্যালি কি? এই 48 টাকা বেসিক্যালি হচ্ছে ওই প্রকৃত মূল্যের 80%। মানে প্রকৃত মূল্যের 80% হচ্ছে 48 টাকা। আর প্রকৃত মূল্যে 80% কেন? কারণ 20% ডিসকাউন্ট দিছি, এই জন্য প্রকৃত মূল্যে 80% হবে 48। তাহলে আমরা লিখতে পারি প্রকৃত মূল্য যদি হচ্ছে আমার x টাকা হয়, তাহলে অ্যাকর্ডিং টু প্রশ্ন বা হচ্ছে প্রশ্ন মতে এক্স এর 80%, এটা কিন্তু 80 বাই বাংলা 40 না, এক্স এর 80% কত? এক্স এর 80% মানে প্রকৃত মূল্য যত লেখা ছিল তার 80%টা আমি হচ্ছে জিনিস বিক্রি করছি, তাহলে এটা হচ্ছে 48। মানে এক্স একটা কথা অনেকবার বলছি, জাস্ট মাথায় যাতে গেঁথে যায় এই জন্য বলা আর কি ভাই, অন্য কোনো কারণে না আর কি। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় হচ্ছে 80% নিচে চলে আসবে, মানে 48 ডিভাইডেড বাই 80%। তাহলে এটাকে আমরা লিখতে পারি 48 ইন্টু হচ্ছে আপনার, এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 80। তো এখানে যদি আমরা হালকা একটু কাটা, এ রে, আর 48 এর 8টা চলে গেছে। আচ্ছা, এখান থেকে কাটাকাটি করে কত? 60 আসে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে প্রকৃত মূল্যটা ছিল 60 টাকা, তার 20% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 12 টাকা ডিসকাউন্ট দিছে। অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 60 টাকা, আর ওই 20% ডিসকাউন্ট দেওয়ার পর 48 টাকা হচ্ছে সে জিনিসটা ক্রয় করছে আর কি। ওকে, এটা আশা করি বুঝছেন। এরপর একটা রাবো বাবু, ও রাবো বাবু মানে হচ্ছে রাজশাহী বোর্ড আর বরিশাল বোর্ড 2020-এর প্রশ্ন। 20% ক্ষতি দেবে, এটা খুব ইজি পিজি ভাই। 20% ক্ষতিতে কোনো একটা জিনিসের, 20% ক্ষতিতে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে দেখেন ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, বলছি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কি? 80 হচ্ছে 100, এভাবে করে চেক করা যায়। শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5। তাহলে অ্যান্সার, এখানে 20 দিয়ে কাটলে হচ্ছে 4, 20 দিয়ে কাটলে আছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 4:5। অ্যান্সার হচ্ছে 4:5।
ফার্স্ট একটু হিসাবে ভুল করছিলাম না, 0 4 দিয়ে কেটে বলছিলাম 2, 10টা তো 4 দিয়ে কাটা যায় না, আমার তো আড়াই আসতো। আচ্ছা ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, কঠিন কিছু বলি নাই, সহজ জিনিসপত্র। এবার আসেন আমাদের জীবনে হচ্ছে মুনাফার কিছু অঙ্ক আসবে আর কি। মুনাফার কিছু অঙ্ক, তো একটু খেয়াল রাখি। এই অঙ্কগুলা কিন্তু জাস্ট আমরা করার খাতিরে করতেছি, সুদ যেহেতু হারাম করা হয়েছে আমরা সুদ থেকে দূরে থাকার চেষ্টা করবো, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবো, জাস্ট আমরা করার খাতিরে, প্রশ্ন গাণিতিক সমস্যা সলভ করার খাতিরে আমরা সলভ করছি। কি বলা আছে, 5% মুনাফায় 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত? চক্রবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন। তো যারা ভুলে গিয়েছেন তাদের একটু মনে করিয়ে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব, সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের একটা ফর্মুলা ছিল। চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা হচ্ছে সি বলে, অনেকে সি বলে, অনেকে এ দিয়েও লিখে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। সি ইকুয়াল টু হচ্ছে আপনার পি ইন্টু 1 + r⁴n, যেখানে এনটা কি, এনটা হচ্ছে যে কত বছর, পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে আসল, আর আরটা কি, আরটা হচ্ছে কি আপনার রেট অফ ইন্টারেস্ট। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, এন হচ্ছে বছর বোঝাচ্ছে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার, আর পি হচ্ছে কি আসল। তো এইখানে ভাই এটা আসলে করানোর কিছুই নেই, জাস্ট আপনি বাংলা এখানে বসাই দিবেন, পি এর জায়গায় কত বসাবেন, জাস্ট এখানে চক্রবৃদ্ধি মূল মানে যে চক্রবৃদ্ধি মূলধন বোঝানো হয়েছে সেটার জন্য আর কি প্রশ্ন এখানে রাখা। এবং এমন সহজ সহজ প্রশ্নই আপনার সাধারণত এই মুনাফা টুনাফা থেকে আসলে সহজ সহজ প্রশ্ন আছে। দেখেন এটা রাবো 22, রাবো 22 মানে কি, রাজশাহী বোর্ড 2022 একটা কোশ্চেন, খুব ইজি ইজি, লেমন লেমন স্কুইজি একটা কোশ্চেন। তো এটা আমরা এখানে বসাবো, এটা এখানে বসালে কত আসে, এখানে হচ্ছে, এখানে আসবে হচ্ছে 500, এরপর আছে হচ্ছে 1 + আর কত, আর হচ্ছে এই যে 5%, 5% মানে হচ্ছে 0.05, 0.05, আর এন কত ভাই, এন হচ্ছে 3 বছর, এন হচ্ছে 3 বছর। তো এটা আপনি একটু কষ্ট করে একটু ক্যালকুলেশন করে দেখবেন, দেখবেন আর কি কত আসে। অ্যান্সারটা হচ্ছে 2 নম্বরটা আসবে 578। এটা একবার হিসাব করা ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ, যদি ভুল না হয়ে থাকে আমি 500, এটা আপনি নিজে একটু দেখবেন আর কি, যে হিসাব করে কত আসে। আচ্ছা, এটা গেল একটা। তবে শতকরা বার্ষিক 60 টাকা সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরের সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, এটা একটু মাথায় রাখবেন। সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, সবৃদ্ধিমূল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, মানে আসলের সাথে মুনাফা যোগ করে আমি যেটা পাই সেটা হচ্ছে আমাদের সবৃদ্ধি। তাহলে এখানে শতকরা বার্ষিক 60 টাকা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার আর, কোন মূলধন 2 বছরে, 2 বছর তার মানে হচ্ছে এটা হচ্ছে এন, এটা হচ্ছে আপনার এন। এখন এরপরে কি, মূলধনটা তো আপনি জানেন না, তো মূলধনটা হচ্ছে কি আমার পি। তো সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল মানে কি বা সবৃদ্ধি মূল মানে কি, মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল, সহজ জিনিস। তো এটাকে আমরা লিখি মুনাফা কত, মুনাফা হচ্ছে আই দিয়ে প্রকাশ করি, ইন্টারেস্ট। আর আসল কি, আসল হচ্ছে কি আপনার পি দিয়ে। আই আবার কি, আই সমান হচ্ছে পি এন আর, আমরা কিন্তু জানি সবাই এটা প্রায় এটা 7 থেকে পড়ার কথা, যে আই কোস্ট হচ্ছে পি এন আর, এখানে হচ্ছে পি, এখানে আমরা পিটা কমন লিখে থাকি 1 + এন আর। এখন ভাই জাস্ট এই যে আর এর মানটা বসাই দিবেন, আর হচ্ছে কি আপনার এন এর মানটা বসাই দিবেন, আর সব দিন এখানে লিখে ফেলি একটু প্রশ্ন মতে। প্রশ্ন মতে আপনি এখানে পাচ্ছেন কি P × 1 + এন আর, এটা যেহেতু দেওয়া আছে, সবৃদ্ধি মূল্য যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে আপনার 912। তাহলে পি এর মান কত ভাইয়া, পি এর মান হচ্ছে গিয়ে জানি না, পি জানি না, আর 1 + এন আর তো জানি, তো 1 + এন আর নিচে নিয়ে আসতেছি, 1 + এন কত ব্রো, এন হচ্ছে গিয়ে আপনার 2 বছর, তাহলে এন হচ্ছে 2, আর কত ভাইয়া বার্ষিক 60 টাকা হার, তার মানে হচ্ছে 0.07, মানে 2 এর সাথে আপনি 0.07 গুণ করবেন, গুণ করে উপরে আছে 912, এটা 80টাই আছে। এটা নিজের একটু ক্যালকুলেটরে হচ্ছে দিয়ে নেবেন, যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করানোটা আসলে মেইন ইয়ে না, জাস্ট আপনাকে রিকল করা দেয়, সূত্রগুলো একটু রিকল করা দেয় হচ্ছে মেইন পারপাস। আচ্ছা, এবার কি বলছে, একটা কলম 11 টাকা বিক্রি করলে নাকি 10% লাভ হয়। আচ্ছা, 11 টাকা বিক্রি করতে আমার বিক্রয় মূল্যটা আমাকে দেওয়া আছে, 10% লাভ এটা দেওয়া আছে, ক্রয় মূল্য আমি জানি না। তো ক্রয় মূল্য হচ্ছে কি 100, যে নর্মাল ওই নিয়ম আমরা ছোটবেলায় করছি না, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত, 110 টাকা। তাহলে এভাবে করে লিখবো, বিক্রয় মূল্য জাস্ট কত টাকা উল্টায় লিখবেন, বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা হলে, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত, 10% লাভে কোন একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। কথাটাকে আমি জাস্ট উল্টায় বলতেছি, বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ব্রো, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমার তো জানতে চাইছে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত। তো এখান থেকে আপনি একটু সলভ করেন, যে বিক্রয় মূল্য 11 টাকা হলে ঘটনাটা কি হবে। বিক্রয় মূল্য, সংক্ষেপে লিখছি, বিক্রয় মূল্য 11 টাকা হলে, বিমু 11 টাকা হলে ক্রমু, ক্রম হবে নিচে হবে হচ্ছে 110, উপরে হবে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 1।
যে এটা কাটলে আসবে কত 10, এটা কাটলে কত 10, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 10 টাকা। বাংলা ইংলিশের সংমিশ্রণ হয়ে গেছে, তাহলে এটাকে একটু ইংলিশ বানাই দিই, একটু দেখতে একটু দুষ্টু দুষ্টু লাগে। তাহলে এখানে হচ্ছে এটাকে 1 বানাই দিলাম, এখানে 1 বানাই দিলাম, তো অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে 10 টাকা। তবে 10 টাকা দিয়ে কোনো একটা জিনিস যদি কিনে 11 টাকা বিক্রি করেন তাহলে 10%, এটা নর্মাল কমন সেন্স দিয়ে বলে ফেলা যায় আর কি। যারা মোটামুটি ক্যালকুলেশন মুখোমুখি করতে অভ্যস্ত তারা এটা দেখেই বুঝে যাওয়ার কথা। তো এই ছিল এটা নিয়ে মোটামুটি কথাবার্তা। এখন আসলে আমরা কামাল সাহেবের টেলিফোন বিল নিয়ে কথাবার্তা বলবো একটু। এটা কিন্তু সম্ভাব্য নমুনা প্রশ্ন আর কি, বুঝছেন? এই টাইপের প্রশ্ন টশ্ন এইগুলো আসলে মোর দেন স্ট্যান্ডার্ড বলা যায়। এত উপরেরটা স্ট্যান্ডার্ড এই টাইপের প্রশ্ন আসতে পারে। নিচেরটা হচ্ছে সাধারণত এই টাইপের প্রশ্ন দেখা যায় না, কিন্তু তাও হচ্ছে আমরা একটু দেখি কিভাবে করা যায় আর কি। এটা প্রশ্ন হালকা একটু প্যাচ আছে, হালকা খুবই সূক্ষ্ম একটা প্যাচ আছে। দেখেন কোন এক মাসে তার টেলিফোন কলের সংখ্যা হচ্ছে 173, প্রত্যেকটা কলে 170, 1.70 টাকা তার হচ্ছে গিয়ে কলের জন্য ব্যয় হবে, চার্জ করা হবে। তার ভাড়া, তার ভাড়া বলতে অনেকে ভাবে হচ্ছে উনার ভাড়া, এখানে তার ভাড়া বলতে তার ভাড়া বোঝানো হয়েছে, মানে হচ্ছে তার আর কি, আমরা যে এই যে ওয়্যার যেটাকে বলে ইংলিশ, বুঝছেন? এখানে ওয়্যারের যে ইয়াটা কস্টটা সেটা বলা হয়েছে, মানে তার ভাড়াটা আপনার বিয়ার করতে হবে, মানে আপনি টেলিফোনে কথা বলেন আর না বলেন, টেলিফোনের যে তার আছে ওই টেলিফোনের তারের ভাড়াটা আপনার দেওয়াই লাগবে প্রত্যেক মাসে আর কি। তো এখানে তার ভাড়া বলতে অনেকে কামাল সাহেবের ভাড়া পাবেন, কামাল সাহেবের ভাড়া আবার কি হয়, টেলিফোনের তার ভাড়া আর কি। আচ্ছা, তো ওইটা কত, ওইটা হচ্ছে কি 140 টাকা। তাহলে ওই 140 টাকা আপনার দেওয়া লাগবেই, ওই 140 টাকা তো দেওয়া লাগবেই। এরপর প্রত্যেকটা কলের জন্য 1.70 টাকা দেওয়া লাগবে, প্রত্যেকটা কলের জন্য। তার মানে 173টা কলের জন্য আপনার 173 × 1.70 এই টাকাটা আপনার দেওয়া লাগবে। তো এটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে তার ভাড়া ও কলের মূল্য বাবদ যত টাকা দিতে হবে তার। তো এই দুটো যোগ করে দেখেন কত আসে, এই দুটো যোগ করে আপনি দেখবেন 434.10 আসবে। এটা হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করছিলাম একটু, হ্যাঁ এটা হচ্ছে 434.10 আসবে। তাহলে এটা অ্যান্সারটা কি, এটা অ্যান্সারটা হচ্ছে আপনার 3 নাম্বারটা। তো এটা মোটামুটি সহজ, এটা মোটামুটি সহজ, মানুষজন হচ্ছে বুঝে, এত একটা প্রবলেম হয় না, ইজি পিসি লেমন স্কুইজি। ঘটনা হচ্ছে মানুষজন এটার মধ্যে ভ্যাটটা অ্যাড করে দেবে, ভ্যাট কিন্তু এটার মধ্যে অ্যাড করা যাবে না। মোট কত টাকা বিল যখন বলবে তখন হচ্ছে ভ্যাট অ্যাড করবে, ভ্যাট অ্যাড করতে হবে। তার ভাড়া আর কলের মূল্য বাবদ, তার ভাড়া আর কলের মূল্য বাবদ কিন্তু এই টাকাটাই আসছে। এরপর ওইটার সাথে ভ্যাট যোগ করে তারপরে হচ্ছে কি একটা মোট আপনার কত টাকা বিল আসবে সেটা আমরা পাবো আর কি। তো এটা একটু খেয়াল রাখবো। তো এইখানে অনেকে ভ্যাটটা যোগ করে দেয়, তো ভ্যাটটা যোগ করে দেওয়ার পর পরের প্রশ্নে যায় দেখে ও আচ্ছা উত্তর তো মনে হয় দুইটা একই হবে, না ভাই। উপরটা 434.10, তো এরপর হচ্ছে তারা ভ্যাটটা, অবশ্য ভ্যাট অ্যাড করলে একটা গ্যাঞ্জামও পাবেন, ভ্যাট অ্যাড করলে দেখবেন কোনো অপশনের সাথে মিলবে না, তখন আপনি আবার অটোমেটিক্যালি বুঝবেন যে আসলে এটা ভ্যাট অ্যাড করা লাগবে না আর কি। ভ্যাটটা বেসিক্যালি পরের অঙ্কটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাড করা লাগবে। এক্সকিউজ মি। আচ্ছা, তো এখন দেখেন এখানে কি মোট কত টাকা বিল, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে 434 টাকা তো আমরা এখানে বের করছি, 434 টাকা তো দেওয়া লাগবেই। এরপর 434-এর আবার কত দেওয়া লাগবে, 15% দেওয়া লাগবে, এইটার 15% দেওয়া লাগবে। তো এটা একটু ক্যালকুলেশন করেন, এটা 15% যখন হচ্ছে হিসাব করবেন তখন আসবে হচ্ছে 499.22। অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা, অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। এটা নিজে আপনি একটু চেষ্টা করলে পারবেন, এটা এতটা ক্যান্সার হবে না। চলেন এবার হচ্ছে কি আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখি। এটা হচ্ছে আপনার মূল বইয়ের সৃজনশীল, এটা মেইন বই আছে এই সৃজনশীলটা। এরপর হচ্ছে আমরা একটা নমুনা প্রশ্ন ইনশাআল্লাহ দেখবো আর কি। সাধারণত হচ্ছে কি বোর্ডে বিগত 5-6 বছর বললাম তো কোনো প্রশ্ন আসে নাই। তো লাস্ট মনে 2016 সালের আছে বোর্ডে একটা প্রশ্ন আসছিল 3.5 থেকে, বুঝছেন? তো এটা অনেকে আপনার 3.5টা ভয় লাগে, তো তাদের জন্য একটা আশার বাণী যে ইনশাল্লাহ হয়তো এবার মনে হয় আসবে না। তো একটা এই ব্যাপার যেটা সেটা হচ্ছে আসবে নাকি আসবে না ওইটার জন্য কিন্তু আসলে আমরা পড়াচ্ছি না। আমরা মোটামুটি আপনার এই যে বোর্ড পরীক্ষার যে যুদ্ধটা ওইটা একটু সহজ করার লক্ষ্যে হচ্ছে আমরা জিনিসগুলো এইভাবে করে দেখাচ্ছি। এছাড়া এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা কিন্তু একাডেমিক ক্লাসগুলোতে করি, একেবারে বিস্তর আলোচনা, আসুক না আসুক আমরা প্রায় সব অঙ্কই করে থাকি আর কি। কিন্তু এখানে যেহেতু আপনার হচ্ছে গিয়ে সময়টা স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের করতে হবে প্রয়োজনীয় গল্প। তাই হচ্ছে কি আমরা যে আয়োজনটা করি সেটা হচ্ছে ততটুকুই যতটুকু আপনার প্রয়োজন। ঠিক আছে? তো মিনস আমার কি, আপনার যতটুকু প্রয়োজন এখানে আয়োজনটা হচ্ছে ঠিক ততটুকুই। আচ্ছা, তো চলেন এখানে কি বনভোজনে যাওয়ার জন্য একটা বাস 2400 টাকায় ভাড়া করা হলো, শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া নাকি বহন করবে। ওকে ঠিক আছে, তাও তোমরা সমান ভাড়া। 10 জন যাত্রী আবার নাকি যায় নাই, মানে ফার্স্টে বলছে যাবে, পরে চিট করছে, বলছে না আমরা যাবো না তোমাদের সাথে। না যাওয়াতে মাথা পিছু ভাড়া কত টাকা বেড়ে গেছে ভাইয়া? 8 টাকা করে বেড়ে গেছে। ওকে ডান। তো একটু দেখি ঘটনাটা কি। ওরা বলছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, আচ্ছা বর্ধিত ভাড়া, বর্ধিত ভাড়া মানে হচ্ছে এই যে কত টাকা বৃদ্ধি পাচ্ছে, 8 টাকা। তাহলে বর্ধিত ভাড়া বলতে এখানে বেসিক্যালি 8কে বোঝানো হচ্ছে। আর না আসা যাত্রীর সংখ্যা, না আসা যাত্রীর সংখ্যা কি, এটা বেসিক্যালি 10, কারণ 10 জন যাত্রী আসেনি। ওরা আপনার কাছে জানতে চাচ্ছে এই
8 টাকা বা এই 8 এই সংখ্যাটা না আসা জাতীয় সংখ্যা কি 10, 8 10-এর কত পার্সেন্ট? এটা কমন সেন্স দিয়ে বলা যায় 8 10-এর 80%। তো যাদের কমন সেন্সটা একটু কমন বা একটু কম, তারা হচ্ছে গিয়ে এভাবে করে করতে পারেন 8/10। এটা এভাবে আসলে বলাটা ঠিক হয়নি, কমন সেন্স কম না, মাঝে মাঝে হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে একটু টাইম লাগে, এটাকে কমন সেন্স কম বলাটা ঠিক হয়নি, আন্তরিকভাবে দুঃখিত। তো যেটা বলতে চাচ্ছিলাম যে 8/10-এর কত পার্সেন্ট আমরা বের করবো, তাই তো? তাহলে 8/10 ইন্টু হচ্ছে 100, এভাবে করে তো বের করি। 8/10-এর কত পার্সেন্ট, তার মানে 8/10 ইন্টু হচ্ছে 100 দিয়ে গুণ করে দিলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাই। তো এখান থেকে পাচ্ছি কত, 80%। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার আসলে 2 নম্বরটা, বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। And আমরা তো জানি না বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত, এটা আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি এই বাসে যাত্রী সংখ্যা হচ্ছে যতজন যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এক্স। আবার বলছি কথাটা, আমরা ধরে নিচ্ছি লিখি এটা, হ্যাঁ, যাত্রী যাওয়ার কথা ছিল, যাত্রী যাওয়ার কথা ছিল একজন, এটা একটু লিখে লিখে করি, এক্স জন। কিন্তু যাত্রী গিয়েছিল, যাওয়ার কথা ছিল এক্স জনের, ঠিক আছে, কিন্তু গিয়েছিল কয়জন? গিয়েছিল হচ্ছে এক্স - 10 জন। তাহলে পূর্বের মাথাপিছু ভাড়া কত? পূর্বের মাথাপিছু ভাড়া মানে প্রত্যেকে কত টাকা করে বিয়ার করছে, পূর্বের মাথাপিছু ভাড়া হচ্ছে 2400 টাকা, যেহেতু পুরো বাসটা ভাড়া করা হয়েছে, 2400 ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এটা হচ্ছে পূর্বের মাথাপিছু ভাড়া। আর বর্তমানে মাথাপিছু ভাড়া কত? বর্তমানে মাথাপিছু ভাড়াটা হচ্ছে 2400 ডিভাইডেড বাই এক্স - 10। তাহলে ভাই দেখেন, 10 জন যাত্রী যদি এখন কম যায়, তাহলে প্রত্যেকের কি আগে যত টাকা দেওয়া লাগতো তার চেয়ে এখন বেশি টাকা দেওয়া লাগবে। এবং কত টাকা বেশি দেওয়া লাগবে সেটা কিন্তু প্রশ্ন বলে দেওয়া আছে, 8 টাকা বেশি দেওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে বর্তমানে যে টাকাটা দেওয়া লাগতেছে মাথা পিছু, আছে এটা আমরা লাল কালি দিয়ে করি, সেটা হচ্ছে 2400 ডিভাইডেড বাই এক্স - 10। আর আগে যত টাকা দেওয়া লেগেছিল সেটা হচ্ছে 2400 ডিভাইড বাই এক্স, এটা থেকে এটা কত টাকা বেশি? এটা থেকে এটা 8 টাকা বেশি। যেহেতু 8 টাকা, তাহলে বর্তমানে বেশি দেওয়া লাগতেছে, আগে কম দেওয়া লাগতো, তো বেশিটা থেকে কমটা বাদ দিলে কত পাচ্ছি? যত টাকা বাড়লো সেটা পাচ্ছি, তাহলে এটা সমান হচ্ছে 8। এরপর এখানে হচ্ছে কি আপনি একটু ক্যালকুলেশন করবেন, এখানে কি আসে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 10x, আর উপরে আসবে হচ্ছে 2400x মাইনাস হচ্ছে গিয়ে 2400x প্লাস হচ্ছে গিয়ে 24,000, এটা সমান কত? 8। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা যে এখানে লিখছি, এটা টাও কাটাকাটি চলে যায়, আর এখানে থাকে হচ্ছে 8x² মাইনাস হচ্ছে গিয়ে 8×10 80x, আর এটা এদিকে যাবে -24,000, এটা হচ্ছে 0। সবগুলো 8 দিয়ে ভাগ করে দেন, x² -10x মাইনাস হচ্ছে কি 8 দিয়ে ভাগ করে দিলে এটা 3000, এটা সমান হচ্ছে আপনার 0। তো আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা এখান থেকে এক্স এর মান খুব সহজে বের করে ফেলতে পারেন। মিডল টার্ম করবেন, মিডল টার্ম করলে গিয়ে x² -60x প্লাস হচ্ছে 50x মাইনাস হচ্ছে 3000। কয়টা জিরো বলছি? 4টা বলছি না 5টা বলছি? 4টাই বলছি মনে হয়। না না, 4টা না, 3000, না 3টাই বলছি, ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে x - 60, একবার লিখলাম x - 60, আর এখানে কি, এখানে হচ্ছে x প্লাস 50, এটা সমান কত? এটা সমান 0। তাহলে x এর দুইটা মান পাচ্ছি ভাই, একটা মান হচ্ছে 60, অথবা হচ্ছে x এর আরেকটা মান হচ্ছে -50। এটা তো গ্রহণযোগ্য না, আমরা কি বলতে পারবো নাকি -50 জন যাত্রী গেছে? এটা সম্ভব না। এটা হচ্ছে গ্রহণ, আমি এটা মাঝে মাঝে লিখে হচ্ছে হাস্যকর। আপনার আবার পরীক্ষার খাতে হাস্যকর লিখেন না, ঠিক আছে? আপনারা কিন্তু অগ্রহণযোগ্য লিখবেন। তো এটা হাস্যকর। তাহলে হচ্ছে কি আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে বাসে যাত্রী যাওয়ার কথা ছিল হচ্ছে 60 জন। তাহলে 60 জন যদি বাসে যাত্রী যায়, তাহলে বর্তমানে মাথা পিছু ভাড়াটা কত ভাইয়া? বর্তমানে মাথা পিছু ভাড়াটা হচ্ছে 2400। এটা কিন্তু বাসে যাওয়া যাত্রী কত? বাসে যাওয়া যাত্রী হচ্ছে গিয়ে আপনার 60/10, এটা কিন্তু বুঝছেন? এটা লিখে ফেলি। বর্তমানে মাথা পিছু ভাড়া, এটা আসলে লিখা লাগতো না, এখানে উপরে ছিল, দূর, আচ্ছা তারা নাই, লিখে ফেলছি। তাহলে বর্তমানে মাথা পিছু ভাড়া কত হবে? 2400 তো থাকবেই, আর নিচে হবে x - 60, 50 জন যেহেতু গেছে এখন, এটা নিচে হবে 50। তাহলে এখানে এটা এটা যদি টাও করে দিই, তাহলে হচ্ছে কত? 5 4, এটা হচ্ছে 42 নাকি? 5 10 না, 4 5 20, না না না, 42 না, এটা 48, 5 40 শূন্য হাতে 4 5 20 24। তাহলে বর্তমানে মাথা পিছু ভাড়া কত? বর্তমানে মাথা পিছু ভাড়া হচ্ছে 48 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা এত একটা কঠিন কিছু না ভাই, এত একটা কঠিন কিছু না, এটা আমি না করে দিলে আপনি পারতেন, বইয়ে হচ্ছে গিয়ে প্রশ্নটা দেওয়া আছে আর কি, আপনি এটা দেখলেই একটু পারবেন।
আর যদি একটু সমস্যা থেকে থাকে, এই যে পার্টিটা আরেকবার শুনবেন, যে একদম সেটা ক্লিয়ার হয়ে যায়। তবে সমস্যা থাকার কথা না। তাহলে এক্স এর মান বের করছি 60, ওইখান থেকে কতজন গেছিল সেটা বের করছি, 60 থেকে 10 বাদ দিলে হচ্ছে গিয়ে 50, এরপর হচ্ছে পার পার্সন কত টাকা করে ভাড়া লাগছে সেটা বের করলাম। এবার কি বলছে, বাস ভাড়ার সমপরিমাণ টাকা যদি কেউ 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি, বাপরে একসাথে পুরো কথা লিখছে, সমপরিমাণ টাকা যদি ব্যাংকে রাখা হয় 5% হার মুনাফায় 13 বছর আছে, তাহলে আমাদের দেখেন কি কি দেওয়া আছে। এটা দেওয়া আছে আর, এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে হচ্ছে এন। সরল মুনাফা আমরা সূত্র জানি, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, আই ইকুয়ালস টু পি এন আর। তাহলে সমপরিমাণ টাকা, এই সমপরিমাণ টাকা মানে কি, পি এর মান হচ্ছে 2400। তো দেখতে পাচ্ছেন এই যে বাস ভাড়া কত, বাস ভাড়া হচ্ছে কি আপনার 2400, তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 2400। পি জানি, এন জানি, আর জানি, আমার জীবনে আর কোনো কিছু দরকার আছে? আই ইকুয়ালস টু পি এন আর দিয়ে আমি সরল মুনাফাটা বের করতে পারবো। আবার চক্রবৃদ্ধি মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু আমরা সূত্র জানি ব্রো। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + r⁴ n। অনেকে ভাবে এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মনে রাখবেন। এখান থেকে একটা পি বাদ দেওয়া লাগবে, এখান থেকে একটা পি বাদ দেওয়া লাগবে, কারণ পি ইন্টু 1 + r⁴n যেটা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। ওই চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা যোগ আসলটা। ওই চক্রবৃদ্ধি মুনাফা যোগ আসলটা থেকে আসলটাকে যদি বাদ দেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মুনাফা। তো এটা আমরা যে কাজটা করবো, পি ইন্টু 1 + r⁴n, এটা থেকে আমরা কি বাদ দিব, পি বাদ দিব, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে জাস্ট পি আর আর এন এর মানটা বসায় দিবেন, যেটা পাবেন সেটাই অ্যান্সার। তো এটা হচ্ছে ক্যালকুলেশন দেখানোটা আমাদের মেইন বললাম, জাস্ট জিনিসপত্রগুলো মনে করাই দিলাম আর কি। এই চলুন একটা সম্ভাব্য প্রশ্ন আমরা দেখে নিই। শরীয়তপুর গ্রামের জনগণ নাকি একটা স্কুল করার জন্য 54,000 টাকার বাজেট ঠিক করেছে। ওই গ্রামের সকলেই সমপরিমাণ টাকা দিতে সম্মত হলো। একটু আগে যে অঙ্কটা করেছি ব্রো, ওই অঙ্কটাই, খালি এখানে একটু অন্যভাবে হচ্ছে গিয়ে জিনিসটা দেখানো হয়েছে, একটু দেখেন। বলছে 50 জন লোক বলছে না, তোমাদের স্কুল তোমরা করো, আমরা হচ্ছে কি স্কুল করবো না, আমরা হচ্ছে গিয়ে নিম্ন শিক্ষিত আছি, আমরা নিম্ন শিক্ষিতই থাকতে চাচ্ছি। বা হচ্ছে এমনও হইতে পারে তারা স্কুল করবে না, মাদ্রাসা করবে, এটাও হইতে পারে। আচ্ছা, তো কি বলছে, কিন্তু 50 জন লোক গ্রাম ত্যাগ ও না সরি, ওরা তো অসম্মতি দেয়নি, ওরা তো গ্রামই ত্যাগ করছে, যে থাকবোই না, যে গ্রামে স্কুল আছে সেই গ্রামে থাকবোই না। আচ্ছা, 50 জন লোক হচ্ছে গ্রাম ত্যাগ করাতে প্রত্যেককে মাথা পিছু কত টাকা করে বেশি দেওয়া লাগবে, এখন হচ্ছে গিয়ে 12 টাকা করে বেশি দেওয়া লাগবে। আচ্ছা ওকে, পুরাপুরি আগেরটার মতোই। 10 জন যাত্রী না যাওয়াতে প্রত্যেকজনকে 8 টাকা করে হচ্ছে কি বেশি বেশি দেওয়া লাগছে, আর এখানে 54,000 টাকা হচ্ছে কি বাজে। আমি যদি নাও করাই দিই, আপনি পুরোপুরি আগের সিস্টেম হচ্ছে জিনিসটা করে ফেলতে পারবেন। তো এই অঙ্কটা আমরা একটু ভিন্ন অ্যাপ্রোচে দেখি, ওদের ক নাম্বারে যে প্রশ্নটা দিচ্ছে ওইটার সাথে সামঞ্জস্য রেখে একটু ভিন্ন অ্যাপ্রোচে দেখার চেষ্টা করছি। মোট জনগণ কত পি, মাথা পিছু টাকার পরিমাণ কত কিউ। আচ্ছা, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে গিয়ে টাকার বাজেট হচ্ছে গিয়ে 54,000। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি হচ্ছে যে যদি মোট জনগণ হচ্ছে গিয়ে ওইরকমই থাকে, সবাই মিলে হচ্ছে কি টাকা দেয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে পি কিউ, এটা সমান কত, মানে দেখেন মোট জনগণ যত, প্রত্যেকে যদি কিউ পরিমাণ টাকা দেয়, একটু খেয়াল করেন, প্রত্যেকে কিউ পরিমাণ টাকা দিলে আপনার পি জন মানুষ মিলে কত টাকা দিবে, পি জন মানুষ মিলে টাকা দিবে হচ্ছে পি ইন্টু কিউ, এটা সমান কত, এটা সমান হচ্ছে 54,000। আচ্ছা, এটা হচ্ছে পূর্বের অবস্থা, যে ভাইয়া তোমরা হচ্ছে গিয়ে আসো এতজন, প্রত্যেকে এত টাকা করে দিবা, তাহলে সব মিলে আমাদের 54,000 টাকা আসবে। এটা পূর্বের অবস্থাটা বুঝাতে যাচ্ছি। তো আমরা কি ধরে নিলাম, যে মোট জনসংখ্যা ছিল, এই যে এখানে পি যেটা, এটা হচ্ছে গিয়ে মোট জনগণ হচ্ছে গিয়ে যত ছিল আর কি সেটা। আচ্ছা, সেটা যদি পি হয়, এটা এই যে দেখেন পরের কোশ্চেনটার জন্য সুবিধা হবে, পরের কোশ্চেনটা তার মানে কি, পরের কোশ্চেনটা মানে হচ্ছে পি এর মানটা বের করতে হবে, এটা মাথায় রেখে, যে জনসংখ্যা ছিল কয়জন, জনসংখ্যা ছিল হচ্ছে পি জন, এখানে মোট জনগণ দিয়ে বোঝানো হচ্ছে জনসংখ্যা ছিল হচ্ছে গিয়ে পি জন। যদি হচ্ছে গিয়ে আপনার পরেরটা চাইতো যে 50 জন যাওয়ার পরে কত হয়েছে, তাহলে বলে দিত যে গ্রাম ত্যাগ করার পর মোট জনগণ কত, তাহলে ভাই বলে দিত, যেমন আগের কোশ্চেনটাতে যে বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়ার পরিমাণ, মানে 10 জন যে যাইতে অস্বীকৃতি জানাইছে, ওইটা বাদে কতজন যাত্রী হচ্ছে গিয়ে গিয়েছিল সেটা এখন স্পেসিফাই করে দিছে। তো এখানে মোট জনগণ বলতে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, যে ভাই এই মোট জনগণ বলতে কি বুঝেছে, গ্রাম ত্যাগ করার আগে না পরে। তো যদি গ্রাম ত্যাগ করার পরে হইতো তাহলে ওরা বলে দিত, গ্রাম ত্যাগ করার পরে যদি হইতো তাহলে বলে দিত, যেহেতু বলে না, তার মানে মোট জনগণ বলতে পূর্বে কতজন ছিল সেটা বোঝানো হয়েছে। তাহলে এই যে কি করলাম, আমরা গ্রামে মোট জনসংখ্যা ধরে নিলাম হচ্ছে ছিল হচ্ছে পি জন। আচ্ছা, তো মাথাপিছু পি কিউ, তাহলে পি কিউ হচ্ছে 54,000, এটা গেল একটা। তো পি ও কিউর মধ্যে সম্পর্ক দেখাই দিলাম আমরা, এটা হচ্ছে পি আর কিউর মধ্যে সম্পর্ক। এবার আসেন পরের প্রশ্নটা, তাহলে পি এর মানটা কিভাবে বের করবো। পি এর মানটা বের করার জন্য এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস একটু লেখা যায়, সেটা হচ্ছে পি সমান 54,000 ডিভাইডেড বাই কিউ। এভাবে লিখে, অনেকে এভাবে লিখেছে, ভাই পি আর কিউর মধ্যে সম্পর্কটা হচ্ছে পি এর মানটা 54,000 কে কিউ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, অনেকে এভাবে লিখে। তো আপনিও এটাও লিখতে পারেন আর কি, এটা কোনো সমস্যা নেই।
যে মোট জনসংখ্যাটা আপনি যদি মোট বাজেটের টাকাটাকে মাথাপিছু ভাড়ার পরিমাণ দিয়ে ভাগ করে দেন তাহলে পাওয়া যায়। So, এভাবে লিখাটাই বেশি যৌক্তিক, এভাবে লিখে পি আর কিউর গুণফল এভাবে লিখেছে, এই পরের লাইনটা একটু লিখেন, একটু দেখতে সুন্দর লাগে। আমি এভাবে লিখলে না, বাদ দিয়ে দিব, এটা কোনো সমস্যা নেই। তো একটু নিরাপদ থাকলে আর কি, আলাদা টিচার একটু মনে কষ্ট পায়। আচ্ছা, এবার আসেন, যদিও মনে কষ্ট পাওয়াটা যৌক্তিক না। আচ্ছা আসেন, এবার হচ্ছে প্রশ্ন মতে, মানে পরের কোশ্চেন, এবার পরের কোশ্চেন সলভ করতে, এটা হচ্ছে এ নাম্বারের কোশ্চেনটা সলভ করলাম, হ্যাঁ, এটা হচ্ছে বি নাম্বার। প্রশ্ন মতে কি বলছে, মাথাপিছু ভাড়ার পরিমাণ কিন্তু এখন 12 টাকা করে বেশি। তাহলে বলেন তো, আগে মাথাপিছু ভাড়া কত ছিল? আগে ছিল মাথাপিছু ভাড়া 54,000 ডিভাইডেড বাই পি। এটা ছিল আগে মাথাপিছু ভাড়ার পরিমাণ। এখন মাথাপিছু ভাড়ার পরিমাণ কত? 50 জন যেহেতু যায় নাই, এখন মাথাপিছু ভাড়ার পরিমাণ হচ্ছে এটা, 54,000 ডিভাইড বাই পি মাইনাস 50। তাহলে বর্তমান যে মাথাপিছু ভাড়া, সেটা আগে যে মাথাপিছু ভাড়া সেটা থেকে কত বেশি? সেটা থেকে আচ্ছা, ভাড়া তো না, মানে মাথাপিছু চাঁদার পরিমাণ আর কি, ভাড়া না, বারবার আমি ভাড়া বলতেছি, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে কি করলাম, এটা হচ্ছে বর্তমানে প্রত্যেককে কত টাকা দেওয়া লাগবে, এখন তো জনসংখ্যা 50 জন করে কম, এখন প্রত্যেকে কত দেওয়া লাগবে? পি মাইনাস 50। আর ওইটা কি, ওইটা হচ্ছে আগে প্রত্যেককে কত টাকা করে দেওয়া লাগতো, আগে প্রত্যেককে কত টাকা করে রাখতে, 54,000 বাই পি, এটা সমান কত? এটা সমান হচ্ছে 12। তো অনেকে বলতে পারেন, ভাই আপনি না বললেন কি একটা ভিন্ন অ্যাপ্রোচ নাকি দেখাবেন, ওইটা দেখার জন্য এতক্ষণ বসে আছি, তো এটা কি কিছু হইলো? আপনি ভিন্ন অ্যাপ্রোচ দেখালেন না। তো যারা ভিন্ন অ্যাপ্রোচ দেখার জন্য বসেছিলেন, তাদেরকে এইভাবে বলতে পারি যে এইটা, এখানে যা করলাম এটা কি একটা ইকুয়েশন না ব্রো? মানে পুরাটাতে কি আছে? শুধুমাত্র পি আছে আপনার জীবন, আর কেউ নেই। তো কেউ কেউ চাইলে এটা পি আর কিউ দুইটা চলক দিয়েও করতে পারে আর কি, ওটা আপনাদেরকে একটু টাস্ক দিয়ে দিলাম, এটা ইয়াতে দেখবেন কি প্রশ্ন ব্যাংকে হচ্ছে কি দেওয়া আছে দুইটা চলক, জাস্ট একটু হিন্ট দিয়ে দিই। হিন্টটা হচ্ছে এরকম, আগে জনগণ ছিল হচ্ছে গিয়ে যত, এখন তার চেয়ে 50 জন কম, তার মানে এখন জনগণ হচ্ছে পি মাইনাস 50। আগে মাথাপিছু ভাড়া ছিল কিউ, এখন মাথাপিছু হচ্ছে 12 টাকা বেশি, তার মানে এখন মাথাপিছু ভাড়া হচ্ছে কিউ প্লাস 12। টোটাল মিলে প্রত্যেকে যদি আপনার কিউ প্লাস 12 টাকা দেয়, তো টোটাল কত হবে? এটা গুণ করলে কত? 54,000। এইখান থেকে একটা ইকুয়েশন আসবে, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, আর আগে তো একটা ইকুয়েশন আপনার আছে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করে পি আর কিউ মানটা বের করে ফেলা যায়, ওইখান থেকে পি এর মানটা চলে আসে। তো আমার কাছে এটা মনে হয় যে আসলে ইনএফিশিয়েন্ট আর কি এই অ্যাপ্রোচটা, আমি বলছিলাম না এই অ্যাপ্রোচ আরেকটা অ্যাপ্রোচ যে দেখাতে চাচ্ছি। তো এই অ্যাপ্রোচও করা যায়, এখানে পি আর কিউ দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায়, কিছুক্ষণ পরে যে আবার ঠিকই দুইটা ভ্যারিয়েবল থেকে একটা বানায় ফেলবো, কিউর জায়গায় পিটা বানায় দিব আর কি। ঠিক আছে, তো আপনি এভাবে করেও করতে পারেন, কোনো সমস্যা। কি বলছি, 50 জন যাত্রী কম যাওয়াতে এখন জনগণ এত, আর 12 টাকা করে বাড়াতে এখন প্রত্যেকের ভাড়া হচ্ছে কিউ প্লাস 12। প্রত্যেকে এত টাকা দেয়, জনগণ এত, দুইটা গুণ করলে কি টোটাল টাকাটা পাবো 54,000। তো এখান থেকে পি আর কিউর ভ্যালু বের করে ফেলা যায়। আপনি যে উপরের ইকুয়েশনটা সাহায্য নিয়ে, উপরে যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনটা সাহায্য নিয়ে আবার বসে দিয়ে প্রশ্ন ব্যাংকে দেখবেন সলিউশনটা দেওয়া আছে, খুব ইজি পিজি লেমন স্কুইজি। কিন্তু একটু ভেজাল আমার বেশি মনে হয়। এর চেয়ে আমার এই যে আগের প্রসেসে যদি করি, এটাই আমার কাছে সহজ মনে হয়। তো এইখান থেকে হচ্ছে গিয়ে একটু ক্যালকুলেশন করে আপনি পি এর মানটা পেয়ে যাবেন। পি এর মানটা দেখবেন হচ্ছে কি আপনার সাথে মিলে নাকি, প্রশ্ন ব্যাংকে যেটা আছে ওইটার সাথে মিলে নাকি, একটু নিজে চেক করে দেখবেন। প্লিজ নিজে কর, প্লিজ নিজে কর। আমরা দেখতে দেখতে একেবারে আমাদের আজকের ক্লাসের শেষ স্লাইডটাতে চলে আসছি, প্রায় মানে শেষ গাণিতিক সমস্যাটাতে চলে এসেছি। তো একটু দেখি কি লেখা আছে এখানে, যে যদি মোট টাকা, আবার সেম জিনিস, মোট টাকার হচ্ছে 5 ভাগের 1 অংশ, তো তো মোট টাকা কত ভাই? 54,000 টাকা। তো 54,000-এর 5 ভাগের 1 অংশ বের করেন, 54,000-এর কত 5 ভাগের 1 অংশ। তো এখান থেকে কত আসবে? 5×10=50, 10,500। ভুল লিখছি নাকি একটু দেখি, দাঁড়ান। এখানে হচ্ছে গিয়ে 5×10=50, 4 শূন্য 10,800। এবার ঠিক আছে, শূন্য শূন্য, 5 8 শূন্য, হাতে 4, 4, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো এটা হচ্ছে কি 10,800 টাকা, সে হচ্ছে 10% হারে। তাহলে 10,800টা হচ্ছে আমার পি, 10% হার এটা হচ্ছে আমার আর। 1 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা কত? 1 বছর, এটা কি, এটা হচ্ছে আমার এন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি হবে ব্রো? চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে পি ইন্টু 1+r⁴ জাস্ট এই সূত্রে বসাই দিব। পিও জানি, আমার এনও জানি, আরো জানি। দাঁড়ান, এখানে এই গোলটা দেওয়াতে আবার আপনারা একটু ইয়ে করতে পারেন যে, না সরি, এই গোল তো সমস্যা নাই, দুষ্টু গোল। আচ্ছা, এই গোল ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 10 হচ্ছে আর পি তো বুঝতেই পারছেন, পি হচ্ছে 10,800। পিও জানেন, এনও জানেন, আরো জানেন, মানটা বসাই দিবেন, চক্রবৃদ্ধি মুনাফা চলে আসবে। অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা মানে কি? অবশিষ্ট টাকা মানে হচ্ছে 54,000 মাইনাস হচ্ছে গিয়ে 10,800, এটা কিছু একটা আসবে। তো 54,000 থেকে 10,000 গেলে 44,000, এখানে থাকবে কি 43,200, 43,200। তো এটা কি, এটা হচ্ছে আমার এই যে এটার জন্য পি, পরের কেসটার জন্য এটা হচ্ছে তাহলে P1, এটা কি, এটা হচ্ছে R1, আর এটা কি, এটা হচ্ছে আমার 3 বছরের জন্য, তাহলে এটা হচ্ছে N1। তাহলে আমার সরল মুনাফাটা কি হবে? সরল মুনাফাটা হবে হচ্ছে P1
ইন্টু হচ্ছে R1 ইন্টু হচ্ছে N1, জাস্ট অন্য একটা নোটেশন দিয়ে প্রকাশ, জাস্ট এই তিনটা মান বসাই দিবেন, সরল মুনাফা পেয়ে যাবেন। আর ওই ওই মানগুলো বসাই দিলে, এই যে এখানে মানগুলো বসাই দিয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাবেন। তাহলে লাস্টে কি মোট মুনাফাটা কি হবে ব্রো? মোট মুনাফাটা হচ্ছে জাস্ট দুইটা যোগফল। তাহলে এটা কি, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে আপনার I। তাহলে আমি মোট মুনাফাটা কিভাবে পাবো? I+I1। সো এই মানগুলো বসে ক্যালকুলেশন করাটা হচ্ছে আমাদের, আমরা নিজেরা পারবো, আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, তো এটা আপনার একটু কষ্ট করে নিজেরা করে নেবেন আর কি, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা এই দুইটা টাইপ নিয়ে, উৎপাদক বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ নিয়ে। তো ক্লাসের যে মাঝখানে একটা কথা বলেছিলাম যে আমরা হচ্ছে লাভ লস অনেক ভালো বুঝি, এটা আমরা ভাবি, কিন্তু তাও আমরা নিজেদের ক্ষতিটা কত ভালো মতো করি সেটা একটা উদাহরণ দিয়ে বলি। যে ভাই একটু চিন্তা করে দেখেন, যদি হচ্ছে আমরা লাভ লসটা অনেক ভালোই বুঝতাম, তাহলে হচ্ছে আমরা কি অনর্থক কাজে আমাদের সময়টা ব্যয় করতাম? এই যে আপনি এখন এই লেকচারটা দেখতেছেন, মনে করে একটা সার্টেন পারপাস হচ্ছে লেকচারটা দেখতেছেন, কি আমার একটা লক্ষ্য আছে, সামনে যে পরীক্ষাটা হচ্ছে আমি ভালো করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে কি আমি লেকচারটা দেখতেছি। আচ্ছা, সময়টা আপনি কাজে লাগাচ্ছেন, এটা পিছনে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে কি ভাই, আমি মানে অনেক বড় একটা লক্ষ্য দেখি, অনেক বড় একটা স্বপ্ন আমি লালন করি, ওই স্বপ্নের দিকে বা ওই লক্ষ্যের দিকে যদি হচ্ছে আমি আস্তে আস্তে আগাইতে চাই, এটার একটা প্রসেস হচ্ছে এসএসসি তে একটা ভালো রেজাল্ট করতে হয়। শুনছি ভালো রেজাল্ট করতে হয়, তাই হচ্ছে কি আমি ওই ভালো রেজাল্ট করার লক্ষ্যে গণিতে একটু কিছু দুর্বলতা আছে, ওইটা পূরণের খাতিরে আমরা হচ্ছে কি এটা পড়তেছি, আমরা সময়টাকে একটু, এটা মানে হচ্ছে এটা ডিফাইন হচ্ছে যে হ্যাঁ সময়টা হয়তো বা আসতে একটু কাজে লাগতেছে। কিন্তু আমরা যদি আসলেই নিজেদের লাভ লসটা ঠিক মতো বুঝতাম, তাহলে কি এই সভ্যতার দাস হয়ে এগার, কথাটা কিন্তু অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে হচ্ছে কি এটাকে রিফিউট করতে পারেন, জাস্ট নিজের একটা পার্সপেক্টিভ শেয়ার করতেছি, ব্যক্তিগত মতামত, আপনি মানলে মানার কথা না, মানা না, জাস্ট একটা ওপিনিয়ন শেয়ারিং আর কি, যে আমার মনে হয় আর কি, যে হচ্ছে কি যদি আমরা আসলে নিজের লাভ লসটা বুঝতাম, যদি বুঝতাম যে কখন হচ্ছে আমাদের সময়ের অপচয় হচ্ছে এবং নিজেদের লস আমরা নিজেরা করছি, তাহলে কি আমরা রাতের 1টা বাজে একটা বোকা বাক্সের দিকে তাকিয়ে 22 জন মানুষের একটা ছোট্ট বলের পিছনে দৌড়াদৌড়ি কি দেখতাম? আমরা যেই মানুষটা হচ্ছে বেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড, আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, উনার যে পরিমাণ ফ্যান আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু মাঝে মাঝে আমরা ভিনদেশী একজন মানুষ যে খালি হচ্ছে সুনিপুণ দক্ষতায় ফুটবলে লাথি মারতে পারে, তার ফ্যান হয়ে আমরা যেভাবে কান্নাকাটি করি, সে কাঁদলে আমরা কাঁদি। আজকে নেইমার যখন হচ্ছে গিয়ে আপনার কান্না করে, তখন অনেক ব্রাজিল ফ্যান একসাথে কান্নাকাটি করে, কিন্তু আমাদের নবীর জন্য আমরা একটু কান্নাকাটি করছি, যে নবী এই উম্মতের জন্য হচ্ছে গিয়ে এত আদর্শ রেখে গেছে, তার জন্য কয়জন কান্নাকাটি করছি, এটা গুণে কিন্তু মানুষজনের সংখ্যা হয়তো বা কম থাকবে আর কি। So, আসলে কি নিজেদের লাভ করতেছি না ক্ষতি করতেছি? যখন হচ্ছে কি আমরা আমরা কিন্তু আসলে মানে একটু যদি একটু ঠিকঠাক মাথায় যদি একটু চিন্তা করেন, যে আপনি ওই বোকা বাক্সের দিকে তাকিয়ে, ওই টেলিভিশন নামক বোকা বাক্সের দিকে তাকিয়ে মানসিক বিনোদনের নামে, চিত্ত বিনোদনের নামে যে খেলাটা আপনি দেখতেছেন, ওই খেলা দেখার কারণে বেসিক্যালি আপনার কি কোনো লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? আমি লসের গুলা বলি, লাভ হচ্ছে আপনি অনেক কিছু বানায় নিবেন নিজে নিজে, জাস্ট ওই আবেগী লাভ বানায় নিবেন, ইমোশনাল কিছু প্রফিট আপনি বের করবেন। লসের গুলা বলি, আপনার মধ্যে ক্ষোভ বাড়তেছে, আপনার মধ্যে হিংসা বাড়তেছে, আপনার মধ্যে প্রতিহিংসা বাড়তেছে। এই জন্যই তো যখন দেখবেন যে আপনার আহ একজন আর্জেন্টাইন ফ্যান যখন হচ্ছে গিয়ে ব্রাজিল হারে, তখন তার বেশি ভাল লাগে, যখন তার আর্জেন্টিনা জিতে তার চেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যখন তার ব্রাজিল হারে, তখন তার বেশি ভালো, তখন বেশি মিছিল বের হয়, তাই না? ওইটাতেও বের হয়, এটাতেও বের হয় আর কি। তাহলে কি এটা বেসিক্যালি আমাদের প্রতিহিংসা পরায়ণতাই আমাদের মধ্যে বাড়াচ্ছে। অনেক জায়গায় হচ্ছে মারামারি হয়, মানুষ মারা পর্যন্ত যায় প্রত্যেকটা বিশ্বকাপে, আমি জানি না আপনারা জানেন নাকি, মানুষজন সুইসাইড পর্যন্ত করে। এগুলা কি নিজে লাভ করতেছে না লস করতেছে? হ্যাঁ, আজকে ক্লাসের আলোচ্য বিষয় ছিল লাভ মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এতটুকু বুঝলেই যে আমরা জীবনের লাভ ক্ষতি বুঝি, ব্যাপারটা আসলে সেটা না। আমরা অনেকেই অনর্থক কাজে নিজেদের ক্ষতি বা সময়টা অপচয় করছি এবং নিজেদের জীবনের ক্ষতি নিজেরাই করতেছি। এবং একটু যদি ঠিকঠাক মতো একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে একটা আলোড়ন তৈরি হয়ে যাবে নিজের মধ্যে, যে আল্লাহ কথা যা বললো যৌক্তিক ভাবে পুরা কথাটা, মানে দেখবেন যে আপনি আমার সাথে যৌক্তিক ভাবে একমত হবেন, কিন্তু জাস্ট ইমোশনাল পার্টে আপনি হয়তো আমার সাথে একমত হবেন না। বা ইমোশনাল কিন্তু আমার খুব আবেগ, ফুটবল খেলা আমি খুব ভালোবাসি, ছোটবেলা থেকে জন্মের পর থেকে আমি এটাকে আসলে ছাড়তে পারতেছি না, আমি এতটাই ভালোবাসি। ওই ইমোশনাল পয়েন্ট অফ ভিউতে গেলাম না, আজকে হচ্ছে যৌক্তিকতার মধ্যে জিনিসটা রাখলাম। জীবনের যেসব জায়গায় আমরা হচ্ছে সময়টাকে অপচয় করে নিজেদের ক্ষতি নিজেরা করছি, সেই সব জায়গায় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। যার ফ্যান হয়ে আপনি এত পানি ঝরাচ্ছেন,
যার ফ্যান হওয়া উচিত, এটা মুসলমানদের জন্য বললাম, যার ফ্যান হওয়া উচিত তার জন্য আপনি কতটুকু আসলে পানি, চোখের পানি ঝরাচ্ছেন, সেইটা আসলে হচ্ছে দিন শেষে ম্যাটার করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, জীবনের লাভ লস গুলো বুঝে শুনে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো একটা মাস্টার ক্লাসে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।